তো হ্যালো গাইজ, আমি আর অমর তো আজকে একটা লাইভ সেশন নয়, আমরা জাস্ট একটা পডকাস্ট করছি। কারণ ভূত চতুর্দশী, কালী পুজো চলে এসছে, হ্যালোউইনও চলে আসবে আর কিছুদিন বাদে, অক্টোবরের এন্ডের দিকে, নভেম্বরের শুরুর দিকে। তো আমরা আজকে হরর সিনেমা নিয়ে কথাবার্তা বলবো। তো অমর, তো তুমি আমাকে বলো যে তোমাকে যদি আমি একদম রাইট অফ দ্য ব্যাট যদি জিজ্ঞাসা করি তোমার দেখা সব থেকে সেরা হরর ফিল্ম কি, তোমাকে যে কোনো একটা নাম নিতে হবে, তুমি কোন সিনেমার নাম নেবে? কিওর, কিয়োশি কুরোসাওয়ার কিওর। আচ্ছা। অফ দ্য ব্যাট তো কিওর। এটা 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 তোমার কেন, এটা তোমার মানে ভালো লাগার কারণ কি, মানে কি ফ্যাক্টর আমি রয়েছে লোকের কেন দেখা উচিত? আমি থ্রিলারের বিশাল বড় ফ্যান, ঠিক আছে? আমি থ্রিলারের বড় ফ্যান। সো আমি কিওরে যখন ঢুকেছিলাম, কিয়োশি কুরোসাওয়ার কিয়োশি কুরোসাওয়ার সিনেমাটা, কিওর স্টার্টস অফ অ্যাজ লাইক আ সেভেন, ডেভিড ফিঞ্চারের সেভেনের মতো স্টার্ট হয়েছিল। আচ্ছা। তারপরে সিনেমাটা যেভাবে অ্যাটমসফিয়ারটা বিল্ড করে আর যেভাবে জিনিসটাকে তৈরি হয়, যেভাবে সুপার ন্যাচারাল এলিমেন্টটাকে ঢোকায়, মানে কিয়োশি কুরোসাওয়া সিনেমা যদি কেউ দেখে থাকে, দে নো যে কিয়োশি কুরোসাওয়া ইজ আ মাস্টার মাইন্ড, জাপানিজ হররের ওয়ান অফ দ্য বিগেস্ট ভয়েসেস। কোনো কথা হবে না, কিওর ইজ আ মাস্টারপিস, লিটারালি কোনো কথা হবে না। মানে ভয় মোটামুটি, মানে এত ক্রিপি সিনেমাটা, এত ক্রিপি। পুরো আমার সেভেনের ফেভারিট সেভেনের সিনেমা একটা জাপানিজ ফিল্ম, বাট সেটা কুরোসাওয়ার নরই ফিল্মটা দ্য নয়। কার্স। ইয়েস, ইয়েস। নরই তো, নরইও আমার দারুণ লাগে, কিন্তু নরই আমি বহু বছর দেখিনি, আমাকে নরই আরেকবার রিওয়াজ করতে হবে, বহু বছর দেখিনি আমি নরই। আমি নরই যখন দেখছিলাম তখন আমি প্যান্ডেমিকের মধ্যে ব্যাঙ্গালোরে একা আটকে পড়েছিলাম, এবং ওটা দেখার পরে তখন বেসিক্যালি আমার রুটিন ছিল যে প্রত্যেকটা রাত্রিবেলা আমি একটা করে হরর সিনেমা দেখতাম, ঠিক আছে? তখন আমি দ্য টানেল দেখেছিলাম, অ্যাজ অ্যাবাভ সো বিলো দেখেছিলাম, তারপরে লেক মুঙ্গো দেখেছিলাম, যেটা অদ্ভুত একটা মকুমেন্টারি টাইপের লেক ফিল্ম। মুঙ্গো, লেক মুঙ্গো আমি 2 বছর আগে দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম। দারুণ আচ্ছা। সিনেমা, দারুণ দারুণ সিনেমা, সিনেমা, দারুণ সিনেমা। দারুণ সিনেমা, এবং একদম অন্য রকম, ঠিক আছে? কি তো ইমোশনাল একটা সিনেমা, কি হ্যাঁ, ইমোশনাল একটা সিনেমা। ভীষণ ভীষণ রকম, ভীষণ। মানে ওই এ তারপরে আমি টোয়েন্টি ফোর, বোধহয় A24 যে এইসব ন্যাকামো করে না, এলিভেটেড হরার, লেক মুঙ্গো তো আর A24 এর এলিভেটেড হরার ছিল না। পুরো না, বোঝানো যায় যে হররকে দিয়ে তুমি কিভাবে তোমার পুরো একটা ইমোশনাল জার্নি তুমি ক্যাপচার করতে পারো। লেক মুঙ্গো ইজ সো গুড, তো অসাধারণ ওই একটা যে সিনেমা। আমার তখন স্ট্রিকটা ছিল রাত্রিবেলা হরর দেখার, সেই স্ট্রিকটা হল্টে এসে দাঁড়ালো নরইদা কার্ড দেখার পরে। নরইদা কার্ড দেখছি, ওই যে মুখের মধ্যে পায়রা ঢুকিয়ে নেওয়ার যে সিনটা আছে, যে রিপোর্টারটা বাইরে থেকে দেখছে, ঠিক আছে? ওটা ওটা আনফরগেটেবল। ওটা, এবং আমি বলছি তোমাদেরকে, দেখো, তোমাদেরকে যদি আমি এক্সপ্লেন করি যে নরই কেন সব থেকে ডেঞ্জারাস সিনেমা, অ্যাটলিস্ট আমার দেখা, নরওয়ে এমন ভাবে শুরু হয় না, রিয়ালিটি শো, অনেকগুলো ক্যারেক্টার, তোমার মনেই হবে না যে তুমি একটা হরর ফিল্ম দেখছো, ঠিক আছে? ফিল্মটা স্টেজিং এ একটুখানি সময় নেয়, অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ে আসে, ওই দুনিয়ার মধ্যে কে কি চলছে আসে, এবং পুরোটাই একটা রাইট, একজন রিপোর্টার একটা ঘটনা ইনভেস্টিগেট করছে তার থ্রু দিয়ে, ঠিক আছে? ফলে জিনিসটার মধ্যে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার রয়েছে, এবং পুরো সিনেমাটা ফাউন্ড ফুটেজের স্টাইলে, ঠিক আছে? যে একটা নিউজ রিপোর্টারের লেন্সিং দিয়ে তুমি দেখছো। হুম 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 দেন হচ্ছে কি 100%। সাডেন তোমাকে না জল্টের মতো দেবে, এবং দিনের বেলার সিন, ঠিক আছে? দিনের বেলা একটা মহিলা হঠাৎ করে গো গো করতে করতে, কথা বলতে বলতে, নর্মাল কেক কাটতে কাটতে বোধহয় সামাও সে ভেসে উঠবে, বা একটা লোক পায়রা নিয়ে, মানে ভাবলে চিন পাবে, দিনের বেলা ফ্যাট ফ্যাটে বারান্দায় এসে পায়রা নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিল। এবং স্টোরিটা না ওই বলে না যে আস্তে আস্তে করে অজগর সাপ শিকার কিরম ভাবে ধরে, যে প্রথমেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে কামড়ে কুমড়ে খায় না, আস্তে আস্তে করে পেঁচিয়ে দৌড়ে লাস্টে ভেঙে ঢুকিয়ে নেয়। নরই ঠিক সেই জিনিসটা করে। অ্যান্ড এবং নরওয়ে, তারপরে এবং নরওয়ের ওই ফিলিংটা ক্যাপচার করেছিল হলো আমার এক, মানে মিউচুয়ালের বন্ধু, যে আর কি একটা শর্ট ফিল্ম বানিয়েছে রিসেন্টলি, যেটা স্বর্ণজ্যোতিও দেখেছে, কশ্যপ আইচ। কার সাথে? নরওয়ের নরওয়ের পুরো ফিলিংটা ক্যাপচার করেছে। মানে ওই যেটা তুই ডেসক্রাইব করলি, ওই পুরো ফিলিংটা ক্যাপচার করেছে। ওই হুম হুম হুম। ক্রিপি ব্যাপারটা না, ওটা ক্যাপচার করা অত সোজা না।
ওই এই ফিলিংটা যে পুরো আমরা যে বলি না যে অ্যাটমসফিয়ার, হরর অ্যাটমসফিয়ার, একদম তুমি কি একদম করে জানো যে কোন জায়গায় কোন সাউন্ড দেব, এই শটটা আমি কতটা রাখবো, এই অ্যাঙ্গেলটা কেন আমি এরকম রাখবো, এবং এই এটা ব্ল্যাঙ্ক ঘটনা, আমি দেখাবো কেন। এবং এটা ঘটনা হরর কিন্তু এস্থেটিকের উপরে প্রচন্ড ম্যাটার করে, সাউন্ড ডিজাইনের উপরে প্রচন্ড ম্যাটার করে, প্রচন্ড প্রচন্ড। প্রচন্ড ম্যাটার করে। যদি ওগুলো ঠিকঠাক না করো ভয় তুমি পাওয়াতে পারবে না, ইম্পসিবল। একটা সেট ডিজাইন করা হররে না, সেট ডিজাইন থেকে শুরু করে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে শুরু করে ফ্রেমিং থেকে শুরু করে প্রত্যেকটা শটের লেন্থ, অ্যাঙ্গেল, ডায়ালগ, মিউজিক সব কিছু খুব ম্যাটার করে। এবং দেখো, মানুষকে ভয় পাওয়ানো খুব সহজ ব্যাপার নয়, ভূত এক্সিস্ট করে I'm না। going to say this, I'm going to say this, and this is going to be completely antithetical to the genre, noir cinema. Genre হলো noir cinema, but I am going to say this: horror is quite possibly one of the most cinematic genres imaginable. তার কারণ তুমি সিনেমার যা যা নলেজ বা যা যা চিন্তা ভাবনা তুমি আনতে পারো সিনেমাতে, সেগুলো সব তুমি কাজে লাগাতে পারো ইন হরর সিনেমা, সেগুলো সব তুমি শিখতে পারো ইন হরর সিনেমা। কতটা শর্ট লেন্থ তোমার হওয়া দরকার টু এনশিওর যে তোমার ইম্প্যাক্টটা কাজে লাগবে, কতটা তোমার দরকার হোল্ড করে রাখা একটা সিনের প্রতি যাতে তোমার ইম্প্যাক্টটা লাগবে, এগুলো সব তুমি হরর সিনেমা থেকেই শিখতে পারো। দের ইজ এ কিন্তু রিজন তাহলে ওয়াই। অমর, তুমি আমাকে একটা কথা বলো, একাডেমিক্যালি এনরিচড একটা জনরে, তাহলে একাডেমি অ্যাওয়ার্ডসে এই জনরাটাকে তোমরা অনেকেই হয়তো জানো না যে হররকে একাডেমি অ্যাওয়ার্ডের জন্য কনসিডার করা হয় না। কারণ ঠিক আছে, কারণ হরর সিনেমাকে আমরা যেভাবে চিন্তা করছি, একাডেমি ওভাবে চিন্তা করে না। একাডেমি চিন্তা করে যে হরর ইজ কোট অ্যান্ড কোট চিপ থ্রিলস, এন্ড বাই চিপ আই ডোন্ট মিন যে পয়সা কম বা পয়সা কম, আই মিন ডোপামিন রাশটা বেশি। সেটা বুঝেছি, সেটা বুঝেছি। ডোপামিন রাশটা বেশি, আমি ভিউয়ার্সদেরকে বলছি ডোপামিন রাশটা বেশি। সো চিপ থ্রিলস মানে কোট অ্যান্ড কোট যে আর্টিস্টিক এন্ডেভার বা যে একটা সাবটেক্স থাকতে পারে, সেই ভাবনা চিন্তাটা অনেক কম ফর মেনি হরর মুভিজ। কারণ হরর মুভিজ বাই ইটস ডেফিনেশন হ্যাড আ ভেরি সেট প্রোপাগ্যান্ডা ইন আ ওয়ে। প্রোপাগ্যান্ডা মানে ওই প্রোপাগ্যান্ডা না, আমি জাস্ট একটা কথার কথা বলছি, এটা সেট প্রোপাগ্যান্ডা টু এন্টারটেন। আরে ভয় প্রোপাগান্ডা ইজ পাওয়াটা নট ইজ আ অলসো পলিটিক্যাল টার্ম এন্টারটেনমেন্ট। অনলি, সেটা আমি বুঝি। ভয় প্রোপাগান্ডা ইজ নট পাওয়াটা আ পলিটিক্যাল টার্ম অনলি, only should be associated with the films like Bengal Files, ঠিক আছে, সেটা ভয় আমি বুঝি। পাওয়াটা ভয় পাওয়াটা was also supposed to be a form of entertainment, right? বাট ভয় পাওয়াটার মধ্যে যে একটা সাবটেক্সট থাকে, সেটা হরর সিনেমাতে শুরু থেকে ছিল ঠিকই, বাট একাডেমি ভোটার্সরা অত ভাবনা চিন্তা করতে চায়নি। দে ওয়ান্টেড সামথিং মোর অ্যাটিউন টু ড্রামা। সেটা স্টেম ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইনসেপশন অফ একাডেমি অ্যাওয়ার্ডস। সেই জন্যই আমি সবসময় বলি আমেরিকান একাডেমি অ্যাওয়ার্ডসকে বা অস্কার্সকে কোনোদিনও অত সিরিয়াসলি নিতে নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। নেভার, কোনোদিনও অত সিরিয়াসলি নিতে নেই, নেভার, যাই অত হোক, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তো কিওর আর নরওয়েটা মোটামুটি সবার দেখা উচিত। এরপরে আর কি কি তুমি অডিশন, সাজেস্ট করতে চাও? অডিশন তাকাশি মিকে। হ্যাঁ, না তবে অডিশন না, আমি দেখেছি আমার না আবার কোনো সিনেমাতে যদি টর্চার ব্যাপারটা বা এই স্ল্যাশার ব্যাপারটা যদি বেশি থাকে না, যে হিউম্যান টু হিউম্যান ভায়োলেন্স, অডিশন, আমার অডিশন কেন ওয়াইল্ড জানি ইজ না ভয়টা কমে যায়। অডিশন ওয়াইল্ড ইজ হরিফাইং টু মি। অডিশনের প্রথম হাফটা কিন্তু পুরো মনে হচ্ছিল কি একটা টিপিক্যাল, মানে টিপিক্যালও নয়, মানে একটা সর্ট অফ আ স্টোরি উইচ ওয়াজ মুভিং টুয়ার্ডস আ রোম্যান্স। তারপর হঠাৎ করে যে শিফটটা করে, ওই সাউন্ড ডিজাইনটা তো সবাইদের জানা আছে, কিরি 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 কিরি, আমাকে কিছু বলতে হবে না, এভরিবডি নোজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। মানে ওটা না, দ্যাট ইজ টেরিফাইং, দ্যাট ইজ লেজিটিমেটলি টেরিফাইং। ও যা করছে ওই সিনেমাটায়। এখন দেখো তাকাশি মিকে 300-র উপরে সিনেমা আছে ফিল্মোগ্রাফিতে। আমি আর স্বর্ণজ্যোতি এখন কথা বলছি, এর মধ্যে তাকাশি মিকে একটা সিনেমা স্টোরি বোর্ড করে উইদিন 2 সপ্তাহের মধ্যে একটা সিনেমা বের করে ফেলবে। তাকাশি মিকে ওরকম লোক, ঠিক আছে? কিন্তু ওই 350টা সিনেমার মধ্যে তুমি যদি তাকাশি মিকে জিজ্ঞাসা করো যে কোন সিনেমাটা নিয়ে সব থেকে বেশি প্রাউড,
আমি গ্যারান্টি দিতে পারি ও তো অডিশন বলবে। ওরকম দুর্দান্ত সিনেমা যেটা মোটামুটি তোমার ভয় পাইয়ে ছাড়বে, হতে পারে না। ভয় পাইয়ে ছাড়বে ওই সিনেমাটা। ডেঞ্জারাস সিনেমা, মানে ওটা কি লেভেলের ডেঞ্জারাস সিনেমা ওটা ভাবা যায় না, ওটা কি লেভেলের ডেঞ্জারাস সিনেমা। আর আমি তো আচ্ছা খালি তোমাকে যদি কেউ জাপানি সিনেমা তোমাকে বলে। যদি কেউ তোমাকে কেউ যদি রিভেঞ্জ, আই স্পিট অন ইওর গ্রেভ আর অডিশনের মধ্যে, বা ধরো হার্ট ক্যান্ডিকে আমি এখানে আনবো না, হার্ট ক্যান্ডি অতটা ইয়ে সিনেমা নয়। যদি তোমাকে কেউ বলে যে আই স্পিট অন ইওর গ্রেভ, রিভেঞ্জ আর এটার মধ্যে কাউকে একটা চুজ করতে, তুমি কাকে করবে? রিভেঞ্জ যদিও যথেষ্ট আধুনিক সময়ের আমি আই ফিল্ম। স্পিড অন ইউর গ্রেভটা, আই এম গোয়িং টু বি কমপ্লিটলি অনেস্ট, আমি আই স্পিড অন ইউর গ্রেভ দেখিনি। আর রিভেঞ্জ দেখেছি। রিভেঞ্জ মানে 2017 রিভেঞ্জ তো। যেটা এখন তোমার ইয়েতে খুব অ্যাড দিচ্ছে, দেখবে তুমি 2017 মুভিতে খুব মুভিতে অ্যাড দু দিচ্ছে। হাজার হ্যাঁ, সতেরো হ্যাঁ। রিভেঞ্জ, হ্যাঁ হ্যাঁ 2017 রিভেঞ্জ। আমার 2017 রিভেঞ্জ বেশ ভালো লাগে, বাট হ্যাঁ অডিশন স্টিল, অডিশন 2017 রিভেঞ্জ আমার দারুণ লাগে, বাট অডিশন ভাই আলাদা লেভেল। আরো অডিশন কিছু আলাদা সিনেমা বলো। লেভেল। না, তবে হরর আমার কি মনে হয় জানো তো, দেখো বলো এই বলো। যে আমরা যে জাপানিজ ফিল্ম নিয়ে কথা বলছি, বিকজ এটা আমাদের বেস্ট, মানে আমারও নরওয়ে বেস্ট লাগে, যেটা একটা জাপানিজ ফিল্ম। অমর তোর কি ওর ভালো লাগে, সেটা একটা জাপানিজ ফিল্ম। অডিশন সেটা একটা। এবার এশিয়ান ফিল্মের মধ্যে, এশিয়ান হরর ফিল্ম, ইউএসএ তে লাস্ট 2000 সাল থেকে অলমোস্ট 10,000-এর উপরে হরর ফিল্ম ওদের তৈরি হয়েছে। হুম বাট তুমি যদি একটা ইউএস এর হরর ফিল্ম যদি দেখো, আর তুমি যদি একটা এশিয়ান, বিশেষ করে জাপানিজ যদি দেখো, এখন যেরকম ইন্দোনেশিয়ান ফিল্ম খুব উঠছে, খুব জনপ্রিয় হচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা সময় ছিল থাই এর কিছু ফিল্ম ছিল, থাইল্যান্ডের কিছু সিনেমা যেগুলো নাম কামি ছিল, যেরকম শাটার বলে একটা ফিল্ম ছিল, ঠিক আছে, যেটা হুম হুম অনেক হুম। ভাষাতে রিমেক হয়েছে, হিন্দি ফিন্দিতেও হয়েছে রিমেক, ঠিক প্রচুর আছে, রিমেক হচ্ছে, বিভৎস প্রচুর রিমেক রিমেক হচ্ছে, হয়েছে ওটা। প্রচুর রিমেক হচ্ছে। আহ এবারে ব্যাপারটা হচ্ছে যে এই এশিয়ান হরর ফিল্মের এত মানে আলাদা কি করে আমেরিকান হরর ফিল্মের থেকে, এবং এত এফেক্টিভ কেন, তোমার কি মনে হয়? আই থিঙ্ক মানে ধরো, কারণ, এশিয়ান হরর ফিল্ম মোস্টলি যদি তুই দেখিস, কয়েকটা এশিয়ান হরর ফিল্ম ইউটিলাইজেস দেয়ার ফোকলোর কোয়াইট ওয়েল। এখন দেখো আমেরিকা অ্যাজ আ দেশ, তুমি যদি ভেবেচিন্তে দেখো, আমেরিকা অ্যাজ আ দেশ ইজ আ মেল্টিং পট। একটা মেল্টিং পট মানে অনেক বিভিন্ন বিভিন্ন স্তরের দেশের লোকজন মিলে একটা কংলোমারেট অফ চিন্তা ভাবনা তৈরি করে একটা দেশ হয়েছে, উইচ ইজ আমেরিকা। এশিয়া বা জাপানে কিন্তু তা নয়। জাপানের কিন্তু তোমার যে ফোকলোর আছে সেটা মোরললেস সিঙ্গুলার। ইন্ডিয়াতে যে ফোকলোর আছে সেটা মোরললেস সিঙ্গুলার। ম্যান্ডারিন বা মালয়েশিয়ানে যে ফোকলোর আছে, ইন্দোনেশিয়াতে যে ফোকলোর আছে, সেটা মোরললেস সিঙ্গুলার। তাতে কি হচ্ছে, তোমার যে হাইটেন্ড, তোমার যে ভয়ের গল্প, যেটা তোমার দাদু দিদিমারা যে গল্পটা তোমাকে শোনাচ্ছে, দ্যাট ইজ মোরললেস সিঙ্গুলার। সেটা যদি তুমি যদি এখন অবজেক্টিভলি চিন্তা করে দেখো যে এই গল্পটা জাপানের এই গল্পটার সাথে মিল খাচ্ছে বা আমেরিকার এই গল্পটার সাথে মিল খাচ্ছে, সেই গল্প মিল খেতেই পারে। তার কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে দুটো কারণ হতে পারে। এক হলো গল্পটা বেসিক ন্যারেটিভ স্ট্রাকচার সেম, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে জোসেফ ক্যাম্বেলের কথা অনুযায়ী গল্প 7 ধরনেরই হয়। আর 2 নম্বর, গল্পটার এন্ড অফ দ্য ডে সোর্স হয়তো একই, সেটা আমরা কেউ জানি না, সেটাও হতে পারে। বাট অনেক সার্কামস্ট্যান্সেস থাকে, অনেক কালচারাল স্পেসিফিসিটি থাকে, সেই কারণে গল্প পাল্টাতেই পারে, গল্প পাল্টিয়ে অনেক কিছু হতে পারে। আর খালি ফোক হরর তো আর হয় না। জাপানে যদি তুমি দেখো মডার্ন হরর অনেক ধরনের হয়। অডিশনই আমি একটা কথা বলি, অডিশনের হররটা কি, অডিশনের হররটা হলো বেসিক্যালি অনলাইন ডেটিং নিয়ে। তখন তো 1997, তখন তো অনলাইন ডেটিং ছিল না। বাট বেসিক্যালি কি, মেল অর্ডার ব্রাইড আসছে, শি টার্নস আউট টু বি আ সাইকোপ্যাথ, শি স্টার্টস টর্চারিং হিম। ওটা তো বেসিক্যালি অনলাইন ডেটিং এর ফিয়ার্স, ওই ফিয়ার্সটা নিয়ে কথা বলছে। সো মডার্ন হরর নিয়ে চিন্তা ভাবনা। কিওর, কিয়োশি কুরোসাওয়ার কিওর বা কিয়োশি কুরোসাওয়ার পালস, ওগুলো কি নিয়ে হরর? ওগুলো হরর হলো অ্যাবাউট টেকনোলজি, টেকনো হরর, এসেনশিয়ালি টেকনো হরর, রাইট?
US এর horror, US এর horror is very depend. US এর horror is very dependent on very specific. US এর horror is very dependent on the time it is being created. সমস্ত হরর সিনেমা at the end of the day is a result of the response of the time it is being created. US এর হররও সেম থিং। না সেটার থেকে US আমার যেটা অনেক বেশি মনে হয় না যে এখন ইউএস এর হরর ফিল্মগুলো না বড্ড বেশি স্পেকটাকেল বেস, একটা ভূত রয়েছে যে একটা সুপার ভিলেনের মতো, তাকে হারাতে হবে, সারপ্রাইজ এলিমেন্টটা নষ্ট হয়ে যায়। আমি তোমাকে বলছি কবয় বলে একটা সিনেমাটার ভাইবটা বেশ ভালো যাচ্ছিল, ঠিক আছে, তাতে আমাদের এই অ্যান্থনি স্টার রয়েছে, ঠিক আছে, আমাদের হোমল্যান্ডার আছে, ওকে, এবং কোন horror সিনেমাটার যে cinema? প্রেমিসটা যে একটা বাচ্চা এটা কোন যে cinema? দেয়ালের মধ্যে আরেক, হ্যাঁ, এটা কোন সিনেমাটা? কবওয়েব এটা আমি দেখিনি। কবওয়েব কবওয়েব নামে ইন্টারেস্টিংলি কবওয়েব নামে দুটো সিনেমা বেরিয়েছে, একটা হলো কোরিয়ান আর একটা হলো ইংরেজি। না না, আমি ইংরেজিটার কথা বলছি, কোরিয়ানটা আমি দেখি। দুটোর মধ্যে আমি একটাও দেখিনি, বাট আমি একটা কথার কথা বলছি। তুমি ইন্দোনেশিয়ান কি কি দেখেছো? ইন্দোনেশিয়ান কিছু দেখলে? খুব কম, খুব কম। আমি ইন্দোনেশিয়ানের ব্যাপারে শুনেছি বেশি, খুবই কম। আমি ইন্দোনেশিয়ান দেখিনি প্রায়। আমি দেখেছি, কিছু দেখেছি, অনেক দেখেছি বলতে পারছি না, বাট কিছু দেখেছি। অ্যান্ড ওদের কাছে বাজেটের একটুখানি প্রবলেম আছে, বাট ওদের প্রেমিস বা ওদের অ্যাম্বিশন প্রচুর, ওদের ঠিক আছে, বিভৎস অ্যাম্বিশন, ওদের ওরা বিভৎস একটুখানি ambition। মানে লাউড, আমার হালকা একটুখানি লাউড, বাট ওদের ডেমন পজিশন বা কোনো হন্টিং ওদের স্পিরিট। ইন্দোনেশিয়ান হরর প্রচুর দেখবে তুমি, প্রাইম ভিডিওতে আছে ইন্দোনেশিয়ান হরর প্রচুর আছে, ঠিক আছে, প্রাইম ভিডিওতে প্রচুর ইন্দোনেশিয়ান হরর আছে। আমি আগের বছর একটা প্রাইম ভিডিওতে হরর সিনেমাটা দেখেছি, আমার কোনোভাবেই নামটা এখন মনে পড়ছে না, বাট ওই হরর সিনেমাটা হলো বেসিক্যালি কয়েকজন বন্ধু মিলে একটা কোট আনকোট একটা সর্ট অফ একটা হোমস্টেতে যায়, সেই হোমস্টেতে গিয়ে একটা ভূতের পাল্লায় পড়ে। সেই হোমস্টেটাতে 10 বছর আগে ছিল, ওই সময় ওই হোমস্টেটাতে একটা বন্ধু ওই একটা ওয়ার্কার একটা মেয়েকে রেপ করেছিল। সেই ওয়ার্কার মেয়েটার ভূত ওই গোটা হোমস্টেটাকে পুরো ক্যাপচার করে রেখেছে, ঠিক আছে। এবং ওই গল্পটা যেভাবে তৈরি হয়, মানে ওই পজিশন, আই এম নট সেইং দ্যাট দ্য মুভি ইজ গ্রেট, আই এম জাস্ট সেইং যে ওদের গল্পের যে মেইন যে পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে, যে তুমি যদি একটা সিন করো, দ্যাট সিন ইজ গোয়িং টু কাম ব্যাক অ্যাট ইউ 10 ফোল্ড বা 100 ফোল্ড, ঠিক আছে, থ্রু পজিশন। এবং তাতে যে ওরা ভায়োলেন্স দেখাতে বিন্দু মাত্র ফ্লিঞ্চ করে না, না দ্যাট ইজ সামথিং ইউনিক। ভায়োলেন্স দেখাতে কিন্তু ওদের কোনো দ্বিধা নেই, ওরা কিন্তু মোটামুটি পুরো মটকা ভেঙে, মোটামুটি হাত ফাত ভেঙে, রক্ত ফক্ত বের করে ছিটিয়ে ক্যামেরা এশিয়ানদের, আমি বলছি যে এশিয়ানদের অ্যাকশন সিনেমা আর এশিয়ানদের হরর সিনেমা 2 মিনিটে তোমার হুকড হয়ে যাবে, কারণ আমেরিকান সিনেমাতে এসব দেখাবেই না, ওদের হাজারটা সেন্সারের এই হ্যান ত্যান, ঠিক আছে, আর ওদের না কালচারটাও নেই। আমেরিকানরা খুব কুইক, ওদের অ্যাকশন মানে হচ্ছে কি বন্দুক ঢায় 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 শেষ হয়ে গেল, ঠিক আছে, আর ওদের হরর মানে হচ্ছে কি ওই জাম্প স্কেয়ার। মানে আমাকে লোকে বলছে যে তুমি কনজিউরিং এর লাস্ট সিনেমাটা কেন দেখতে গেলে? হরারে না মানে জাম্প স্কেয়ারের ব্যাপারটা কি, মানে হঠাৎ করে ভয় করছে তো, হরারে ওই সাস্টেন্ড ক্রিপিনেসটা, সেটা আমেরিকান হরার সিনেমাতে কুব্রিক ছাড়া খুব কম লোকই আছে যারা ওরকম ভাবে হরার সিনেমা করতে পারে। হ্যাঁ, এখন পুরোনো হরার সিনেমাতে কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা ম্যাটার করে, বা না না, দেখো তুমি তো অনেক বেশি ডিরেক্টর ম্যাটার স্পেসিফিক করে। হয়ে যাচ্ছ, না তুমি তো ডিরেক্টর স্পেসিফিক হয়ে যাচ্ছ। আমি এরকম অনেক আমেরিকান সিনেমাই দেখেছি যারা কিন্তু এই যে সাসপেন্ডেড এই যে ডিসবিলিফটা যে ধরে রাখতে পারে, যে একটা অ্যান্টিসিপেশন তৈরি করছে, তারপরে গিয়ে একটা প্রপার পে অফ পয়েন্ট তোমাকে দেবে। যেরকম আমি বলি, এই যে ওয়েপন্স এর যে ডিরেক্টরটা জ্যাক রেগার, ও যে বারবারিয়ান যে বানিয়েছে, বারবারিয়ানে তুমি দেখবে অ্যাকচুয়ালি বারবারিয়ানের ফরম্যাটের সিনেমা কিন্তু মার খেয়ে যায়, যে পুরো সিনেমাটার প্রথম হাফে একই গল্প চলছে, পরেরটাতে অন্যই কিছু গল্প, কিন্তু দুটো একই সঙ্গে গল্পটা এমন যায় আমরা ধরেই নিই যে ওই কি ব্রাদার্সদের যে ছিল ওই ছেলেটা, বলো না, যে ইটের ভিলেনটা, যে ছেলেটা, বলো না, নামটা মনে করতে পারছি না কিছু। হ্যাঁ, প্রথমে স্কারগ্রাদকে দেখে মনে হচ্ছে ওই হয়তো ভিলেন, ঠিক আছে, তারপরে তারপরে যেভাবে গল্পটা ঘুরে, যে
লিটারালি মনে হবে যে কিছু অন্যই সিনেমা চলছিল, এবার কিছু অন্যই সিনেমা চলছে। এবং ওটা তারপরে ওটা ক্রেগারের স্টাইলই, ওটা বারবানিয়ানে ইউজ করেছিল, ওটা ইনটু 5 করে দিয়েছে ওয়েপন্সে। ওয়েপন্সে তো মাল্টিপল পার্সপেক্টিভ ঢুকিয়ে দিয়েছে লিটারালি। ওয়েপন্স দেখো, আমি ভার্স 2 দেখলাম আর ওয়েপন্স দেখলাম, আমার ওয়েপন্স খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে, খুব একটা ভালো লাগেনি মানে দেখো বারবারিয়ানের মতো ভালো তো লাগেইনি, কারণ বারবারিয়ানে এত লেয়ার ছিল, সেখানে রেপ কালচার বা এই তুলে নিয়ে এসে ডমিনেট করা থেকে শুরু করে একটা স্যাডেনিং ট্র্যাজেডি, একটা অপরচুনিটি লোক, সে নিজের স্বার্থের অনুযায়ী করতে গিয়ে মরে গেল লাস্ট অব্দি, সেটা একটা ফিটিং হলো, কিন্তু লাস্ট অব্দি যে ডেমনটা ওর মা, ওর ও অ্যাকচুয়ালি তো মা বেসিক্যালি, বারবারিয়ানের যে ডেমনটাকে দেখানো হচ্ছে, মানে ওটা তো ডেমন না, ওটা একটা ক্রিয়েচার, ওটা একটা রক্ত মাংসের একটা ক্রিয়েচার, যে ওরকম হয়ে গেছে, যাকে ওরকম করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আই থিঙ্ক বারবারিয়ান নিয়ে আমি 5 পাতার থিসিস লিখতে পারবো যে কোন কোন জিনিস বারবারিয়ানের বিউটিফুল, এবং সেগুলোকে ভাগ করা যাবে। ওয়েপন্সে সেই ব্যাপারটা নেই, ঠিক আছে, ইট ইজ জাস্ট নট দেয়ার। এবং হ্যাঁ, তুমি যে বলছিলে না যে যারা ভাষার সাথে কম্পেয়ার করছে ভুল করছে, আমার মনে হয় কি দেখো, আমার মনে হয় ভাই যে যাদের ভয়েস ভালো লাগবে তাদের ওয়েপন ভালো লাগার চান্স বেশ কম, ঠিক আছে, ওকে, বেশ কম। বাট নানদালেস আমি বলবো না যে এটা বাজে সিনেমা, আমি এটা বলবো না যে বাজে, যেরকম ধরো আজকে আমাকে কেউ যদি বলে যে স্ত্রীর হরর ইউনিভার্স নিয়ে, আমি বলবো যে মুঞ্জায় একটা বালের সিনেমা, থামা একটা বালের সিনেমা হতে হতে শোনো চলেছে, ভাই, স্ত্রীর কোট আনকোট হরর সিনেমা, কোট আনকোট হরর সিনেমা, সেটার মধ্যে একমাত্র হরর সিনেমা বলতে স্ত্রী, বাকিগুলো সব সুপার হিরো সিনেমা মার্কেটেড অ্যাজ এ হরর সিনেমা। পরিষ্কার বলছি, ওগুলো হরর সিনেমা নয়। এবং এই ইউনিভার্স, স্ত্রীটা একমাত্র হরর হরর সিনেমা, কারণ হরর ট্রোপস নিয়ে খেলে, বাকিগুলো একটাও হরর সিনেমা না। না, আর স্ত্রীও যে হরর সিনেমা হিসেবে খুব ভালো, স্ত্রীতে একটা মেসেজ ছিল, যেই মেসেজটা খুব গুরুত্বপূর্ণ, ওসব জায়গাতে, ওসব চান্দ্রি ফান্দ্রি ওসব জায়গাতে তো মানে গোড়া প্যাট্রিয়ার কি ব্যাপারটা তো চলে আসছে, সেই কনটেক্সট অনুযায়ী স্ত্রী একটা প্রপার সোশ্যাল মেসেজ বা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা মার্কা একটা ফিল্ম। বাট স্ত্রী টু জঘন্য মুঞ্জায়, জঘন্য ভেরিয়া একটা সুপার হিরো ফিল্ম, ঠিক আছে। আর এই থামা না হামা পুরো মরবিয়াসের চিপ কপির মতো দেখতে লাগছে। মরবিয়াস না, ওই যে থার্ড বলে যে সিনেমাটা ছিল ওই প্যারাসাইটের হিরোটার, পুরো ওই রকম লাগছে, ওকে। এবং আমার তো ভাই থামা নিয়ে জিরো এক্সপেকটেশন। আমি জানি না ভাই, আমি সিনেমাটা দেখতেও যাবো কিনা, আই হ্যাভ নো ইন্টারেস্ট। আমার কোনো ইচ্ছা নেই দেখতে যাওয়ার, কিন্তু রিভিউ আমাকে মনে হচ্ছে করতে হবে, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো কি পন্থা নেওয়া হবে দেখার জন্য। বাট চলো আমাদের হরর রেকমেন্ডেশনে যাই। তুমি আরো মিনিমাম 5-10টা সিনেমার নাম বলো, এক্সপ্লেন করতে হবে না, মোটামুটি 10টা সিনেমার নাম বলো যেগুলো তোমার মনে হয় যে লোকের দেখা উচিত অ্যাজ এ হরর, মানে হরর এনথুজিয়াস্ট। লোকে দেখা উচিত তো অনেক ধরনের হরর সিনেমা। দেখো, ইটস নট অ্যাজ ইফ যে হরর সিনেমা লোকেরা জানে না কোন হরর সিনেমা দেখা উচিত কিনা। আমি যদি এখন বলি যে স্ট্যানলি কুব্রিকের শাইনিং কেন দেখা উচিত, সেটা কোনো প্রশ্নই হতে পারে না। স্ট্যানলি কুব্রিকের শাইনিং কেন, না শাইনিং ফাইনিং এগুলোর নাম অলরেডি লোকে জানে, তুমি এরকম কিছু নাম বলো যেগুলো মাইটলি প্রবাবলি লোকে দেখেনি বা লোকে নাও জানতে পারে, এরকম কিছু নাম বলো খুব এফেক্টিভ হরর সিনেমা। খুবই এফেক্টিভ হরর সিনেমা, এগুলো টেকনিক্যালি স্পিকিং বলা খুবই কঠিন, কারণ দেখো হরর ইটসেলফ একটা বিভৎস একটা ভাস্ট জনরা, ঠিক আছে। ইটস নট এজ ইফ যে হরর নিয়ে মানে কি বলবো, মানে হররের এতগুলো সাব জনরে আছে, বডি হরর, স্ল্যাশার, ক্রিয়েচার হরর, ঠিক আছে, দেন ওই ফোকলোর টাইপের হরর। যদি সিচুয়েশনের কথা যদি বলি, তাহলে হন্টেড ম্যানারের মধ্যে কোনো প্রেতাত্মা রয়েছে, ওটা একটা টাইপ, ঠিক আছে, কোন একটা অবজেক্ট থেকে কিছু ডেমনিক পজিশন, ওটা আবার আরেকটা টাইপের হরর। দেন হোম ইনভেশনকেও আজকাল হররের মধ্যে ধরা হয়। দেন সাইকোলজিক্যাল হরর, সেটা আবার অন্য একটা টাইপ। তার মধ্যে তুমি ক্রিয়েচার হররের মধ্যে তোমার জম্বি চলে আসবে, বা কোনো জীব জন্তু অদ্ভুত প্রাণী চলে আসবে, ঠিক আছে। তো হররের প্রচুর জনরে আছে, ঠিক আছে।
ধরো আমি বলছি একটা ফ্রেঞ্চ সিনেমা দেখেছিলাম, দুটো বাচ্চা যারা তাদের মায়ের অপারেশন হয়েছে, মাকে ওরা চিনতে পারছে না এবং ওরা কনভিন্স যে ওটা ওদের মা নয়, তো ওরা এই মহিলাটাকে হরিফিক একটা অডিয়ালের মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং তারপরে গিয়ে বুঝতে পারবে যে ওটা ওদের সত্যি সত্যি মা ছিল। ফিল্মটা এত ট্রমাটাইজিং, এত ডিস্টার্বিং, যে ওটা হররের সমান। হরর ফিল্ম, হুম, ঠিক আছে? বা ধরো এটা সফট horror-এর অ্যান্ড সমান। হ্যাঁ, সফট অ্যান্ড কোয়াইট নিয়ে আমি কথা বলেছিলাম আমার চ্যানেলে, রেসিজমের উপরে বেস করে গোটা ফিল্মটা, হুম, ডাউনলাইট ডিস্টার্বিং এবং গাট রেঞ্চিং ফিল্ম। বা ধরো ক্যাফে টেবিল, আমার ওই হররের যে লিস্টটা বানাতাম, হ্যাঁ, যে একটা বাবা তার বাচ্চাকে ভুল করে তার হাত দিয়ে তার বাচ্চার মৃত্যু হয়ে গেছে, এবার মা বাড়িতে ফেরত এসেছে, মায়ের এটা থেকে coffee table। লুকাবে কি করে? আহ, ওটা বিভৎস চূড়ান্ত ডিস্টার্বিং, disturbing। বিভৎস ডিস্টার্বিং সিনেমা। ওই সিনেমাটা দেখে মানে আমি 2 রাত ঘুমোতে পারিনি, মানে লিটারালি প্রচন্ড ডিস্টার্বিং সিনেমা, প্রচন্ড ডিস্টার্বিং সিনেমা। এবং আমার ইউজুয়ালি এরকম হয় না, মানে আমি ইউজুয়ালি এরকম মানে লোকজন যেমন হাইপ করা যেমন ভাই আমি 2 রাত ঘুমোতে পারিনি, ওইসব আমার হয় না। কফি টেবিল দেখার পর আমি লেজিটিমেটলি আমি ঘুমোতে পারিনি, ভীষণই ডিস্টার্বিং সিনেমা। এবং 1 ঘন্টা 28 মিনিটের একটা ফিল্ম, ফাইনাল যে জিনিসটা রিভিলেশন হচ্ছে, সেই রিভিলেশনটা ইউ অলরেডি নো। তুমি লিটারালি বাবার জায়গায় অডিয়েন্স দাঁড়িয়ে গেছে যে এটা আমি বলবো কি করে, ওরা আমাকে একদম। কি ভাববে। এই যে আমাদের একটা দিয়ে আছে না, যে আমি এটা করব লোকে জানতে পেরে যাবে, লোকে আমাকে কি ভাববে, এটাকে এটাকে একটা হরর সিনেমার মধ্যে ঢোকানো হয়েছে। অ্যান্ড এই হরর সিনেমাতে কোনো ভূত প্রেত কিচ্ছু নেই, ঠিক আছে? লাস্টে অডিয়েন্স তো পাগল হয়ে যায়, সিনেমার ক্যারেক্টারও পাগল হয়ে যায়, অ্যান্ড ভেরি ডিস্টার্বিং। মানে রিসেন্টলি আমি যখন সিনেমাটা রিভিউ যখন করেছিলাম, তখন আমি বলেছিলাম যে রিসেন্টলি যারা বাবা মা হয়েছে তারা এই সিনেমার থেকে অনেক দূরে থাকো, হ্যাঁ, একদম না, কাছে না, এসো না এই বিভৎস। সিনেমা। না, না, বিভৎস। ঠিক আছে? ও যারা রিসেন্ট বাবা মা হয়েছে তারা একদম দেখো না সিনেমাটা, দেখলে মানে মোটামুটি ওটা পুরো ট্রিগার করার মতো, এবং জানো তো উৎসব, ওটা হ্যাঁ। ওটা ওয়ার্স কাইন্ড অফ ইনসিকিউরিটি বা প্যারানয়া তৈরি করতে পারে। সদ্য যে মহিলা মা হয়েছে, সে যদি ক্যাফে টেবিল যদি দেখে, সে প্যারানয়েড হয়ে যাবে পুরোপুরি। একদম, একদম, 100%। ওকে, বিভৎস তো সিনেমা, কোনো কথা হবে না। বিভীষিকা এক ধরনের সিনেমা। একটা হরর সিনেমা যেটা তুমি কথা বলেছো হয়তো চ্যানেলে, আমি জানি না, সেটা হলো একটা থাই একটা জম্বি তুমি আমাকে সিনেমা। তুমি করে কবে থেকে বলতে আরম্ভ করলে ভাই? আরে এটা যাই হোক, অমরই তো। একটা জম্বি সিনেমা যেটা বেরিয়েছিল আই থিঙ্ক 1 বছর আগে বা 2 বছর আগে, যার নাম হলো দ্য স্যাডনেস। হ্যাঁ, ওটাও আমি করেছিলাম, হ্যাঁ। ওরে ও বাবা বাবা, রে, ওরে আরে বাবা রে। মানে আমি আমি জম্বি সিনেমা দেখেছি, এই লেভেল অফ মানে গ্রোস সিনেমা আমি বহু কম দেখেছি। মানে গ্রোস, ভাইল, এবং দেখো, নাহিলিস্টিক, মানে মোটামুটি মানে হ্যাঁ, কোনো হোপ নেই সিনেমাটা, লিটারালি কোনো হোপ মানে নেই। মানে রিয়েলি বলছি, যারা বলে না যে ট্রেন টু বুসান দারুণ সিনেমা, দারুণ। ট্রেন টু বুসান ইজ আ ভেরি ইমোশনাল সার্ভাইভাল হরর ফিল্ম, হুম, যেখানে হররের কোশ্চেনটা কিন্তু স্যাডনেসের সামনে কিছু না। স্যাডনেস একটা ব্লিক মরবিড ফিল্ম। স্যাডনেস দেখলে পরে তোমার লিটারালি আর কোনোদিন কোনো জম্বি ফিল্ম দেখতে ইচ্ছা করবে না। আর তুমি স্যাডনেস দেখার পরে যেই জম্বি ফিল্ম দেখবে, তোমার সেটা থেকে হাসি পাবে, তোমার সেটা থেকে 1 পয়সারও ভয় লাগবে না। স্যাডনেস দেখার পরে তুমি এতটা ডিস্টার্ব হয়ে যাবে না যে তোমার লিটারালি মানে আর হরর সিনেমা তোমার দেখতে ইচ্ছা করবে না, মনে হবে যে থাক। ওকে, না, না, বিভৎস হচ্ছে। আমি বলছি সে বল একটা বল। সাউথ ইন্ডিয়ান হরর ফিল্ম আছে, জম্বি রেড্ডি, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তুমি জম্বি রেড্ডি ইন্ডিভিজুয়ালি একটা বেশ ভালো সিনেমা, হুম, টেকনিক্যাল ওয়েল বিল্ড একটা ফিল্ম, ক্রাফট ভালো, গল্প ভালো। স্যাডনেস সিনেমাটার ওয়েট এরকমই, তুমি স্যাডনেস দেখার ইমিডিয়েটলি পরে জম্বি রেড্ডি তুমি যদি দেখো, তাহলে তোমার মনে হবে যে জম্বি রেড্ডি কিছুই না। তুমি স্যাডনেস দেখার পরে তুমি আর ট্রেন টু বুসান যদি দেখো, তোমার লিটারালি মনে হবে যে ট্রেন টু বুসান দেখে তোমার 1 পয়সারও তোমার ভয় লাগছে না, ঠিক আছে?
তুমি যে কোনো হরর জম্বি এই যে ধরো 28 ডেজ লেটারের যে ফিল্মগুলো আছে, হুম ইউ ওয়াচ দ্যাট বা ধর ডন অফ দ্য ডেড, হুম কাজই করবে না স্যাডনেস দেখার পরে, ওগুলোর দেখে তোমার ভয় পাবেই না, ঠিক আছে? ওকে, খুব খুব ডিস্টার্বিং। এবং মানে এই জম্বি থিমটাকে, আমাদের জম্বি বলতে কি ভাসে যে কতগুলো ব্রেনলেস হবো, তেড়ে আসছে, গুলি মারবো, বন্দুক চালাবো, বেরিয়ে যাবো। হুম হোয়াট ইফ দে আর স্মার্ট অ্যান্ড দে আর হ্যাঁ। হান্টিং, আর হান্টিং মানে নোংরা হবে, ঠিক আছে? ওটা বেসিক্যালি হলো যেমন 28 ডেজ লেটারের যে কনসেপ্টটা ছিল, ওটাকে পুশ করে টু ইটস ব্রেকিং পয়েন্ট, মানে মোটামুটি ওটা এমন লেভেলে পুশ করে না, মানে লিটারালি মনে হবে যে এর থেকে উপরে আর কোথায় যেতে পারে, হ্যাঁ, এর থেকে উপরে আর কোথায় যেতে পারে, মানে একটা পয়েন্টে পরে। এবং এবং অভিনয় ভাই, অভিনয় আর সিকোয়েন্স, একটা একটা করে সিকোয়েন্স আছে না, তোমার খালি মনে হবে যে গেল ভাই, এবং যায়ও, আলটিমেটলি যায়ও, ঠিক আছে? হুম তো খুব বাজে, খুব বাজে সিনেমা। আর মানে আরো হরর সিনেমা বলতে, আমি স্ল্যাশারের যে বিশাল ফ্যান তা নয়, ঠিক আছে? আমি স্ল্যাশারের খুব একটা বড় ফ্যান না, ক্লাসিক গুলো দেখেছি আমি। এটা খুব জানা কথা, বাট টেরিফায়ার 2 আমার দুর্দান্ত লাগে, টেরিফায়ার 3ও আমার দুর্দান্ত লাগে। এখন যদি কেউ টেরিফায়ার 2 আর টেরিফায়ার 3 দেখে, সে মোটামুটি আমাকে দেখে বলবে তুই ইউ আর আ সিক পারসন, বাট কথাটা তা। টেরিফায়ার 2 আর টেরিফায়ার 3 দেখে তোমার মনে হবে এত রক্তাক্ত ভাবনা চিন্তাও কারো মাথায় আসতে পারে কি করে। বাট সব থেকে বড় ব্যাপারটা হলো যে টেরিফায়ার 2 আর টেরিফায়ার 3 হলো বেসিক্যালি ইট সিনেমাটার যে ভয়, যে একটা সার্কাস ক্লাউন তোমাকে এইভাবে খুন করছে, ওটাকে বেসিক্যালি পুশ করে মোটামুটি যত দূর টানা যায় পুরো টানে। আর সব থেকে বড় ব্যাপার হলো টেরিফায়ার 2 আর টেরিফায়ার 3 হলো মডার্ন ডে সিনেমা, তো মডার্ন ডে সিনেমা হওয়া সত্ত্বেও প্রচন্ড প্র্যাকটিক্যাল এফেক্টস, সেই জন্য যে লেভেলের রক্তাক্ত, যে লেভেলের মাংস পেশি যেভাবে দেখিয়েছে, মানে আর্ট দ্য ক্লাউন যেভাবে খুন করে একটা লোককে, এবং যেভাবে তুমি দেখছো যে খুন করছে, ইট ইজ বোথ ফানি অ্যান্ড বোথ, মানে পান ইন্টেন্ডেড, টেরিফাইং। একটা সিন আছে মোটামুটি, একটা টেরিফাই 3-তে একটা সিন আছে, প্রম সিকোয়েন্সে একটা ছেলে আর একটা মেয়ে প্রম সিকোয়েন্সে বাথরুমে গিয়ে গুলুগুলু করছে, বুঝতে পারছো? গুলুগুলু করছে, সুন্দর জামা বলছে, সুন্দর সুন্দর করা শুরু করেছে। ক্লাউনটা এসে ছেলেটাকে ধরেছে, ছেলেটাকে মাটিতে শুইয়ে রেখে, ছেলেটা পুরো অ্যাসে মোটামুটি একটা চেনস সর্ট অফ ইয়ে ঢুকিয়ে দিয়েছে, এবং সেটা দেখে লোকটা স্ক্রিনের সামনে হাসছে, বিকজ হি নোজ এক্স্যাক্টলি হোয়াট দ্য ভিউয়ার্স আর থিঙ্কিং, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি ইজ লাফিং। আর তারপরে রক্তটা বেরোচ্ছে, ইট ইজ লেজিটিমেটলি হরিফাইং। আমি শুধুমাত্র টেরিফায়ার 1 দেখেছি, 2 আর 3 আমাকে কেউ একটা টেলিগ্রামে পাঠিয়েছিল। টেরিফায়ার 1 আমার খুব একটা পোষায়নি, কারণ টেরিফায়ার টেরিফায়ার 1 আমার এত বেকার লেগেছে, এন্ড দেয়ার ইজ আ সিন যে একটা মহিলাকে ল্যাংটো করে ঝুলিয়ে রেখেছে উল্টো করে, এবং তারপরে তার বডির মাঝখান বরাবর, এন্ড আমার ওই সিনেমাটা দেখার পরে ওটার বেটার ভার্সন হলো বোন টমাহকে একটা সিন আছে, বোন টমাহক বলে একটা সিন আছে, বোন টমাহক বলে একটা সিনেমা আছে, এসক্রেক জালারের। হ্যাঁ, আমি বোন টমাহক দেখেছি, ওই যে বলো না, কার্ট রাসেল রয়েছে, তো কার্ট রাসেল রয়েছে, আর কে কে যেন বেশ আছে, আমি দেখেছি বোন টমাহক। প্যাট্রিক উইলসন, কার্ট রাসেল, প্রচুর লোক আছে। হ্যাঁ, এবারে আমার না টেরিফায়ারের প্রথম সিনেমাটা দেখার পরে আমার স্ল্যাশার খুব একটা বেশি ভালো লাগে না। ওকে, দেন টেরিফায়ার 1 দেখার পর আমার মনে হলো কি যে ওয়েল, মেবি পরের সিনেমাগুলো ভালো হতে পারে, বাট অ্যাজ এ অডিয়েন্স আই এম নট ইনভেস্টেড এনিমোর, সো আই এম নট গোনা ওয়াচ দিস। ওকে, আমি যে টেরিফায়ার 2 আর 3 আমি স্কিপ করেছি, কিছু ক্লিপিংস দেখেছি, বাট যাই হোক, ইভেন আমি তোমাকে বলছি যে ফ্রাইডে দ্য 13 নিয়ে এত মাতামাতি হয়, বা আই নো হোয়াট টু ডিড ইন লাস্ট সামার, বা এই টাইপের যত ফিল্ম আছে না,
I know what you did last summer. এই টাইপের বা ধরো ওই জ্যাসন ভুরেসকে নিয়ে যে ফিল্মগুলো হয়, ঠিক আছে, ওটাই I think ফ্রাইডে Friday the জেসন হ্যাঁ বুরিসি ফ্রাইডে না সরি, আমি নাইটমেয়ার অন এলম স্ট্রিটের কথা বলছি, ঠিক আছে, ওকে। ফ্রেডি ক্রুগার ফ্রেডি ক্রুগার, ফ্রেডি ভার্সেস জ্যাসন একটা ফিল্ম আছে, ওটা ওটা ভাই সেই মজা, ঠিক আছে। নাইটমেয়ার অন এলম স্ট্রিটের ফার্স্ট সিনেমাটা চূড়ান্ত, ফার্স্ট সিনেমাটা দুর্দান্ত ছিল, দুর্দান্ত সিনেমা। মানে মানে স্টেক লেভেলই সো হাই যে তুমি ঘুমিয়ে পড়লে পরেই তুমি স্বপ্ন দেখবে এন্ড ইউ আর স্ক্রুড, ঠিক আছে, এবার তুমি ঘুমাতে পারবে না। এই যে কন্টিনিউয়াস যে একটা চ্যালেঞ্জ বা যে প্রেশারটা, এবং তারপরে কি করে এরকম একটা ড্রিম ওয়ার্ল্ডে তুমি একটা ভিলেনকে কি তুমি বিট করবে, ঠিক আছে, তো খুব ফ্যাসিনেটিং ছিল। বাট দুটো সিনেমার পরে আর হোল্ড রাখতে পারে না, ঠিক আছে। দেখো কিছু কিছু আইডিয়া না একটা সিনেমাতেই পার্সেল করা উচিত, বা হার্ডলি দুটো, ডোন্ট মেক ইট আ ফ্র্যাঞ্চাইজ, ওকে। আর হরর সিনেমাকে ফ্র্যাঞ্চাইজি করা খুব সোজা, কারণ পয়সা তো কম লাগে, পয়সা কম লাগে। আরে করা সহজ বলে তুমি যদি করছো তাহলে তোমার ইন্টিগ্রিটি তো কমছে, যদিও ইন্টিগ্রিটি নিয়ে কেউ ভাবে না। সিনেমালাদেরকেও করে, হ্যাঁ সিনেমালাদেরকে করে খেতে হবে, চলো 2 বছর অন্তর অন্তর করি আমরা একটা করে সিকুয়েল। আমি 1-2 সপ্তাহ আগে 1975 এর ফার্স্ট টেক্সাস চেইনসো ম্যাসাকারটা দেখলাম আমি। ওই তো বলো না তুমি তো ওইটার ইয়েটা বোঝার জন্য, ওই চার্লি হামনাম যেটাতে রয়েছে নেটফ্লিক্সে, সেটা না ওইসবের জন্য না, আমার একটা পডকাস্ট ছিল, পডকাস্টে বলতে হতো কথাবার্তা, সেটা আমি ফার্স্ট টাইম সিনেমাটা দেখলাম। ভাই কি সাউন্ড ডিজাইন সিনেমাটায়, ওই চেইনসটা নিয়ে দৌড়াচ্ছে, ওই চেইনসটা খালি সাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কিন্তু ওই চেইনসটা নিয়ে দৌড়াচ্ছে ওই মেয়েটার পিছনের জঙ্গলটার মধ্যে দিয়ে, ওটাই খালি সাউন্ড, আর কোনো সাউন্ড নেই। একটা গোটা সিকোয়েন্স, ওটা ছাড়া কোনো সাউন্ড নেই। গোটা সিনেমাটা দেখে মনে হচ্ছে 16 মিলিমিটার ক্যামেরায় শুট করা, ঠিক আছে, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, প্রচন্ড র এবং প্রচন্ড ভয়ের কারণ ওটার মধ্যে কোনো জাম্প স্কেয়ার নেই। মেয়েটা ঢুকলো ঘরের মধ্যে, হঠাৎ করে সামনে একটা দরজা খুলে গেল, একটা লোক একটা মাস্ক পরে ঢুকে উইদাউট এনি ওয়ার্নিং একটা হাতুড়ি দিয়ে মেরে দিল, কোনো মিউজিক নেই, কিচ্ছু নেই। হ্যাঁ তো খুব রক, মানে দেখো মানে দিস ইজ, আমি একটা জিনিস বুঝি, দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিকের অনেক গুরুত্ব আছে একটা সিনকে এলিভেট করার জন্য, আবার যেখানে তোমাকে আনফ্লিঞ্চিং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচুর গুরুত্ব আছে, প্রচুর গুরুত্ব আছে। এবং আমি বলছি ল্যাক অফ ব্যাকগ্রাউন্ড মিউজিকে কি হয় যে সিনটার ড্রামাটা পুরো সাপ্রেস হয়ে যায়, ইট ফিলস ভেরি রিয়েল, একদম, ঠিক আছে। যেটা তুমি দেখবে, তুমি ট্যারান্টিনোর কোনো ফিল্মের অ্যাকশন সিন যেগুলো খুব ভায়োলেন্ট, তুমি যদি দেখবে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, ধুমধাম গুলি চলছে, মারামারি হচ্ছে, কাট ব্যাশ, ইউ ফিল দ্য হোল ওয়েট, ঠিক আছে, তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সুয়েট করা হচ্ছে না। আবার তুমি যদি বিক্রমের মারামারি সিকোয়েন্স যদি দেখো, মারামারির সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, গিটার বাজছে পিছনে, পুরো গিটার বাজছে, সব কিছু বাজছে, এবং তোমার কিন্তু খুব ভালো লাগছে। আমি কিন্তু বিক্রমকে খারাপ বলছি না এখানে, খুব ভালো লাগছে, দুটোই খুব আজব, দুটোই সিমিলারলি মানে এফেক্টিভ। আবার আরেকটা ট্রিক হচ্ছে গিয়ে যে অ্যাকশনের সময় খুব লো ফাই মিউজিক বা রোমান্টিক মিউজিক চলছে, যেরকম আমি বলছি শয়তান বলে ডেভিড ডাম্বিয়ারের ফিল্ম আছে, ডার্ক কমেডি, ঠিক আছে, আমি গুলশান দেবে এখানে একটা শর্ট বানাচ্ছিলাম, সেখানে আমি বলছিলাম ওখানে একটা শুট আউটের একটা সিকোয়েন্স চলছে, সেটার ব্যাকগ্রাউন্ডে খোয়া খোয়া চাঁদ খোলা আসমান, না 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 না, আরে বিজয় নাম্বিয়ারের সিনেমা তো, বিজয় নাম্বিয়ার এরকম। এবারে ওই যে কন্ট্রাস্ট, একটা সফট মিউজিক চলছে আর এদিকে স্লো মোশনে হাই অকটেন অ্যাকশন হচ্ছে, এত সুন্দর সিঙ্ক হয়েছে না, ইট ফিলস বিউটিফুল। এবারে কিন্তু অ্যাকশনকে তোমার যদি একদম মানে হিট অন দা ফেস মার্কে এফেক্ট যদি চাই, তো ফাক অফ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, শার্প এডিটিং হবে, শার্প এডিটিং হবে। whenever তুমি সিনেমা বানাচ্ছ যখন, যদি কোনো জিনিসকে এফেক্টিভ হতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম সরিয়ে দাও গুরু, ব্যাকগ্রাউন্ড মিউজিক সরিয়ে দাও, পুরো অ্যাকশনটাকে পুরো ক্রিস্প এডিটিং করে পুরো ছেড়ে দাও। এডিটিং করো অথবা নো এডিটিং, পুরো র ক্যামেরা চালিয়ে দাও, পুরো লং টেক, পুরো র ক্যামেরা চালিয়ে দাও,
যেটা জ্যাকি চ্যানের কিছু কিছু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে থাকতো, পুরো যে মিউজিক বন্ধ হয়ে গেছে আর ক্যামেরাও নড়ছে না, ক্যামেরাও ওরা হচ্ছে না, দুজন জ্যাকি দুজনকে চ্যান একা উঠবাস করে একা যাচ্ছে। একা কেলিয়ে যাচ্ছে। ভাই তোমার কিচ্ছু লাগবে না, সেটাই। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। বাট ওটাই হরর সিনেমা এমন একটা সিনেমা যেখানে তোমার ভিজুয়াল এস্থেটিক আর সাউন্ড ডিজাইনের সামঞ্জস্যটা খুব দরকার, মানে ওই ব্যালেন্সটা প্রচন্ড দরকার। যদি এই ব্যালেন্সটা না থাকে, একটু যদি এদিক ওদিক হয়, তাহলেই কিন্তু পুরো কেস খেয়ে যাবে, হুম। পুরো কেস খেয়ে যাবে। দের ইজ আ রিজন ওয়াই ব্লেয়ার উইচ প্রজেক্ট, যেটা যেটা হলো ফার্স্ট ফাউন্ড ফুটেজ হরর মুভি, বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি 1, দ্যাট স্টিল ওয়ার্কস। প্যারানর্মাল অ্যাক্টিভিটি 1 যদি তুমি এখনো দেখো, ওই লাস্ট সিকোয়েন্সটা, ওই ক্যামেরাটা যে ধরছে এবং ওকে যে হঠাৎ করে দরজা দিয়ে ড্র্যাগ করে যে ঢুকিয়ে দিচ্ছে, ওই সিনটা তোমার এখনো ভয় লাগে। কারণ তুমি অতক্ষণ ধরে তুমি কিন্তু, কারণ তুমি গোটা সিনেমাটা ধরে কিন্তু তুমি বিল্ড আপ করছো প্যারানর্মাল অ্যাক্টিভিটি করতে। সিমিলারলি আবার এখানে অনেক ধরনের হরর মুভিজ আছে যেগুলো যেগুলো মানে কোট অ্যান্ড কোট কোয়ালিটেটিভলি ম্যাটার করে না, বাট ইট ইজ অল ফর শক ভ্যালু। কেসিং পয়েন্ট ধর ফাইনাল ডেস্টিনেশনের সিনেমাগুলো, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওগুলো কোয়ালিটেটিভলি ম্যাটার করে না। ওগুলো হলো প্রত্যেকটা সিনেমার মধ্যে তুই দেখবি কোন সেট পিসটা চূড়ান্ত। ফাইনাল ডেস্টিনেশন 2 সিনেমা হিসেবে বিশাল ভালো নয়। ফাইনাল ডেস্টিনেশন 2 তে ওই হাইওয়ে সিকোয়েন্স, ওই ট্রাকের যে সিন, ওই হাইওয়ে সিকোয়েন্সটা, ওই ট্রাকের সিনটা ইজ ফেমাস। ওটা ফেমাস। ওটা হরর সিনেমা কেন, ওটা হরর সিনেমা ট্রান্সেন্ড করে গেছে। ওটা সবাই জানে ওই ওটা সিকোয়েন্স, পিওর সিনেমাটিক মোমেন্ট। ওটা সবাই জানে ওই সিকোয়েন্সটা। ওই সিকোয়েন্সটা এত রিডিকুলাস, এত লুডিকুলাস যে সবাই জানে ওই সিকোয়েন্সটা। আবার ফাইনাল ডেস্টিনেশন 3 তে ওই রোলার কোস্টারের সিকোয়েন্স, রোলার কোস্টারের, ওই তো ওটা সবাই প্রত্যেকটা ফাইনাল ডেস্টিনেশনই শুরু হয় একটা করে বড় সিকোয়েন্স দিয়ে, সেটা যারা যারা সার্ভাইভ করবে, ডেথ এখন তাদেরকে তাড়া করবে প্রত্যেককে। বেসিক্যালি ডেথকে স্ল্যাশার ভিলেন বানিয়ে দিয়েছে। বেসিক্যালি বেসিক কনসেপ্ট ওটাই, ডেথ এজ আ কনসেপ্টকে স্ল্যাশার ভিলেন বানিয়ে দিয়েছে। এন্ড ভাই, গল্পগুলো তুমি যদি দেখো না, হুম ওরা যে একটা যে গল্প যে তৈরি করছে, হুম যতটাই ফার স্ট্রেচেড হোক না কেন, খুব কনভিন্সিং থাকে কিন্তু প্রত্যেকবারই। খুব কনভিন্সিং। এক্সেপশনালি আমি বলবো 4 নম্বর সিনেমাটা বা 5 নম্বর, যেটা একদম মানে ফালতু। 4 নম্বর ঠিক আছে, সিনেমাটা পুরো একদম ফালতু। আর কিছু আমি ভালো বলবো সেট আছে, বাট গল্প হিসেবে দাঁড়াই না। আর আমি বলবো আমার ওয়ান অফ মাই ফেভারিট হরর মুভিজ ইজ ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ পিরিয়ড, মানে ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ, মানে 5 আউট অফ 5 দিই। সেটা হলো ভাই রিডলি স্কটের এলিয়েন। ভাই গুরুদেব, গুরুদেব, ওই লোকটা, ওটা ওর ফার্স্ট সিনেমা বাই দেবে। হ্যাঁ, ওটা ওর ফার্স্ট সিনেমা, ফার্স্ট না সেকেন্ড সিনেমা, রিডলি স্কটের সেকেন্ড সিনেমা এলিয়েন। আমি বলছি তো, বুদ্ধা রিডলি স্কট, ওর 88 বছর বয়স, হি স্টিল ট্রাইং টু রিচ দ্য হাইট যেটা ওই বছরে রিলিজ করেছিল। ও পৌঁছতে পারবে না, ও যা সিনেমা বানিয়ে গেছে, কেউ পৌঁছতে পারবে না ওই সিনেমা। আচ্ছা, তোমার স্পিসিস কেমন লাগতো? স্পিসিস ইজ ফাইন, স্পিসিস ওকে, ঠিক আছে, দেখা যায়, দেখা যায়, যে কারণে বের করেছিল সেই কারণে দেখা যায়, বাট অ্যাজ আ হরর মুভি ইটস ফাইন। এলিয়েন ভাই আলাদা লেভেলের সিনেমা। ওই সিনেমাটা আমি বলছি তো, রিডলি স্কট নিজে ওই সিনেমাটা দেখে নিজে ভাববে, ভাই এটা আমি বানিয়েছি। ওটা চূড়ান্ত সিনেমা। ওই সিনেমাটা দেখে আমার নিজে অবাক লেগেছে, এই লোকটা 2024 সালে গ্ল্যাডিয়েটর 2 বানিয়েছে। আমার অবাক লাগে ভাবলে দেখতে। কেন গ্ল্যাডিয়েটর 2 তোমার ভাল লাগেনি? হুম। ভাই মডার্ন রিডলি স্কট 2020 সালে রিডলি স্কট। আচ্ছা, নেপোলিয়নের 4 ঘন্টার কাটটা বেরিয়েছে, নেপোলিয়নের 4 ঘন্টা না 4.5 ঘন্টার কাটটা ওটা বেরিয়েছে। বেরিয়ে গেছে। ওটা মনে হয় 3.5 ঘন্টা বা 3 ঘন্টা, 4 ঘন্টা নয়, ওটা 3 ঘন্টা মোটামুটি। ওটা বেরিয়ে গেছে। আচ্ছা, তুমি এই যে বিগ ফুট নিয়ে যে মানে লোর টাইপের আছে, যে বিগ ফুট
অ্যাবোমিনেবল স্নোম্যান, এটার উপরে বেস করে তো প্রচুর সিনেমা তৈরি হয়েছে। তুমি আমি এইটার আমি মধ্যে কোন সিনেমা দেখেছো? আমি অত উইলো একটু ক্রিক দেখি। দেখেছো? হ্যাঁ। উইলো ক্রিক দেখেছো? হুম, হুম। অনেকটা এই বলো না ব্লেয়ার উইচ প্রজেক্টের মতো। হুম। আচ্ছা, ব্লেয়ার উইচ প্রজেক্টের একটা সিকুয়েল এসেছিল না? ব্লেয়ার উইচ প্রজেক্টে প্রচুর সিকুয়েল এবং ওই ধরনের সিনেমা প্রচুর এসছে। আমি কিন্তু অরিজিনালটা বাদ দিয়ে আর কিচ্ছু দেখিনি। না না, অরিজিনালটা বাদ দিয়ে দেখা উচিত না, কারণ ওই ওই অরিজিনালটা ফ্যাক্টরটা হলো নভেলটি। ফাউন্ড ফুটেজ হররের নভেলটিটাই ওটা, যে প্রথমে তুমি বুঝতেই পারবে না যে আদৌ হরর সিনেমা হচ্ছে না অ্যাকচুয়ালি একটা ডকুমেন্টারি দেখছো। হুম। সব থেকে কাছাকাছি এসেছিল ওই ফাউন্ড ফুটেজ হররটা বুঝতে, সেটা হলো স্লেন্ডারম্যান বলে একটা গেম। আমি জানি 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 তো, ওই পুরো সাদা রঙের লম্বা স্লেন্ডার। হ্যাঁ, আমি দেখেছি সিনেমাটা, খুব বাজে, খুব বাজে সিনেমা। আমি সিনেমাটা স্লেন্ডারম্যান বাজে, গেমটাও খেলেছি। গেমটা বিভৎস, গেমটা বিভৎস, বাস সিনেমাটা বাজে। সিমিলারলি হরর সিনেমার মধ্যে, হরর গেমের মধ্যে একটা দুর্দান্ত গেম হলো সাইলেন্ট হিল 2। সাইলেন্ট হিল 2 চূড়ান্ত গেম, সিনেমা ভালো না। আমি হেট্রেড বলে একটা হরর গেম খেলেছিলাম, যেখানে মেইন ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে যে কাইন্ড অফ হি ইজ আ মিশম্যাশ অফ লোবো, পানিশার এবং যত রকমের মানে ভায়োলেন্ট ক্যারেক্টার আছে, ঠিক আছে? হুম। ওটা একটা হরর গেম ছিল যে ওর বউ বাচ্চা মরে গেছে, ও প্রতিশোধ নেবে। হুম। গেমটা এত ডিস্টার্বিং এবং এত হরিফাইং, ঠিক আছে, যে আমিও পর্যন্ত মানে একটু এগিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আমি সিমিলার একটা গেম খেলেছিলাম, একটা অ্যাসাইলামের মধ্যে কোনো ডক্টর আটকে পড়েছে হুম। এবং অ্যাসাইলামের সবাই কাইন্ড অফ হরিফাইং ক্রিয়েচার টাইপের এবং তারা মারার চেষ্টা করছে। অ্যাসাইলামই বোধহয় নাম ছিল, বা হন্টেড অ্যাসাইলাম। অ্যাসাইলামই ছিল, আমার শুনে যা মনে হচ্ছে অ্যাসাইলামেরই কথা বলছিস তুই। ওটা একটা পিসি গেম ছিল ভাই, ওটা ডেট গুলো ভাই, এবং মানে জেনুইনলি ভয় লাগতো, ঠিক আছে? অনেকে তো রেসিডেন্ট ইভিল খেলে ভয় পায়, মানে কি রে বাল, তোরা কি করবি তোরা লাইফে? রেসিডেন্ট ইভিলের রেসিডেন্ট ইভিল গেমগুলো খেলে কি ভয়? রেসিডেন্ট ইভিলের গেমগুলো আমি যতদূর জানি গেমগুলো তাও ঠিকঠাক আছে, সিনেমাগুলো বেকার, সিনেমাগুলো তো গেমগুলো তাও ঠিকঠাক। সিনেমাগুলো তো মিলা প্রথম দুটো না তিনটে বোধহয় একটু পদের ছিল, তারপরে মিলা তারপরে জোভোভিচ পুরো সুপার হিরো হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তারপরে আর শেষ আর শেষ হয়ে গেল। মিলা জোভোভিচ আর পল ডাব্লিউ এস অ্যান্ডারসন তো বেসিক্যালি হাজবেন্ড ওয়াইফ। আর পল ডাব্লিউ এস অ্যান্ডারসন মোটামুটি আর বউকেই সামনাসামনি রাখে, যে যা হওয়ার তাই হয় আর কি, যা এক্সপেক্ট করছো তাই আচ্ছা, পল থমাস অ্যান্ডারসন আর পল ডাব্লিউ এস অ্যান্ডারসন কি ভাই আলাদা, ভাই? আলাদা লোক, কমপ্লিটলি আলাদা লোক। বোথ ইন আমি টার্মস অফ আজকে বোথ বলেছিলাম বোথ ইন ওয়ান টার্মস ব্যাটেল অফ আবার দেখতে যাবো, বা বাইসন, বোথ কিছুই আর দেখতে হলো না। পার্সোনালিটি আর পিপল, পল থমাস অ্যান্ডারসন হলো একটা লেজিটিমেট একটা জিনিয়াস লোক, আর পল ডাব্লিউ এস অ্যান্ডারসনও জিনিয়াস, বাট অন্য দিক থেকে, হলো অন্য দিক থেকে genius। But যাই হোক, আর আরো কিছু সিনেমা সাজেস্ট করো দর্শককে এবং আমাকেও। আরো কিছু সিনেমা দেখো, আমি ডোন্ট গো ইনটু ডিটেলস, জাস্ট সে সাম নেমস, ওকে? see some names. See, the problem is, and this is going to sound very much কি বলবো obnoxious, ঠিক আছে, প্রচন্ড অবনক্সিয়াস লাগবে শুনতে, বাট লিটারালি আমি এত সিনেমা দেখেছি না, আমার পক্ষে সিনেমা সিনেমা ভাবাটা একটু চাপ, লেজিটিমেটলি সিনেমাটা ভাবাটা একটু চাপ। আহ, আমি বলবো, আমি জনরা বেসিসে বলবো, জিয়ালো জনরার ব্যাপারে কারুর যদি কোনো আইডিয়া না থাকে আমি একটু বলে রাখি, জিয়ালো আমি আমি এই প্রথমবার এই টার্মটাই শুনলাম, ঠিক আছে? হুম, ওকে। জিয়ালো সিনেমা, আচ্ছা ঠিক আছে, জিয়ালোর আগে আমি বলে দিই, সাসপিরিয়ার নাম কেউ শুনে যদি থাকে, সাসপিরিয়া সিনেমাটার নাম যদি কেউ শুনে থাকে, সাসপিরিয়া, আমি যে ভিডিওটা বানাচ্ছি, হ্যাঁ, আমি একটা ভিডিও বানাচ্ছি, তাতে 35টা মতো সিনেমা রয়েছে, হুম, দেশ বিদেশের হরর সিনেমা। তাতে প্রথম সিনেমা বোধহয় সাসপিরিয়া, ঠিক আছে? স্প্যানিশ সাসপিরিয়া হলো, ল্যাঙ্গুয়েজে প্রথম হচ্ছে যে সাসপিরিয়া। সাসপিরিয়া ইজ ডিরেক্টেড বাই আ ম্যান নেম ডারিও আর্জেন্টো।
হুম। মাস্টার মাইন্ড লোক, গুরুদেব প্রণাম, দারিও আর্জেন্টোকে প্রণাম। দারিও আর্জেন্টো ছিলেন একজন ফিল্ম ক্রিটিক, বাই দ্য ওয়ে, ফিল্ম ক্রিটিক আর থিয়েটার ক্রিটিক, ফিল্ম ক্রিটিক আর থিয়েটার ক্রিটিক। তিনি স্ক্রিপ্ট লেখেন ফর আ ফিল্ম কল্ড ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট। দ্যাট ফিল্ম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়েস্টার্নস এভার মেড। ওই সিনেমাটা এত ইনফ্লুয়েন্সিয়াল, ওই সিনেমাটা থেকে শোলে ইন্সপায়ার্ড হয়েছিল। ঠিক আছে, দারিও আর্জেন্টোর লেখা সিনেমা, দারিও আর্জেন্টো আর সার্জিও লিওনি আর ফার্নান্ডো বার্টোলুচির সিনেমা। ঠিক আছে, দারিও আর্জেন্টো বানায় হলো সাসপিরিয়া। সাসপিরিয়া হলো মানে অদ্ভুত একটা, উদ্ভট একটা, অসাধারণ একখানা উদ্ভট একটা সিনেমা, কোনো কথা হবে না। দারিও আর্জেন্টোর ওই সিনেমাটা, ওটাকে মানে যেভাবে ও লাল রংটা ইউজ করেছে ওই সিনেমাটায়, লাল রং আর সবুজ রং, এই যে স্বর্ণজ্যোতি, এই যে এই চেহারাটা দেখাচ্ছে, এটা সাসপিরিয়া থেকে ইন্সপায়ার হয়েও দেখাচ্ছে। ও যদি এখন উঠে যায়, লালটা উঠে যাবে, কিন্তু এইভাবে যে লাল রংটা ইউজ করেছে দারিও আর্জেন্টো, বিভীষিকা, কোনো কথা হবে না ও যেভাবে ইউজ করেছে গোটা সিনেমা। সিমিলারলি এখন সাসপিরিয়া, যেটা সাসপিরিয়া, দারিও আর্জেন্টো সাসপিরিয়া, দ্যাট ইজ এক্স্যাক্টলি পার্ট অফ আ ট্রিলজি। ওই ট্রিলজিটার নাম হলো দ্য থ্রি মাদার্স ট্রিলজি। ঠিক আছে, ওই ট্রিলজিটার একটা সেকেন্ড পার্ট আছে, ওই সেকেন্ড পার্টটার নাম হলো ইনফার্নো। সাসপিরিয়ার পরে হয় ইনফার্নো। এখন কেউ ভাববেন না যে সাসপিরিয়ার গল্পের যা কন্টিনিউয়েশন ইনফার্নো, তা নয়। ইনফার্নো হলো বেসিক্যালি থিমেটিক কন্টিনিউয়েশন, এমনি কোনো কানেকশন নেই, জাস্ট থিমেটিক কন্টিনিউয়েশন। আপনার যদি সাসপিরিয়া পাগল পাগল লাগে, সাসপিরিয়াতে দেখে আপনি যদি ভাবেন যে ভাই কি হচ্ছে, আপনি ইনফার্নো দেখেন, আপনি ভাববেন যে ভাই কি খেয়ে সিনেমা লিখেছে, কি ফুকে সিনেমা লিখেছে। একটা মার্ডার সিকোয়েন্স আছে আন্ডার ওয়াটারে, আন্ডার ওয়াটারে একটা মার্ডার সিকোয়েন্স আছে। ওই সিকোয়েন্সটা দেখে আমি ভাবছি ভাই তুই কি ভেবে করছিস, কেন করছিস। কিন্তু দারিও আর্জেন্টো ওরকমই। আর সব থেকে অবাক ব্যাপার হলো দারিও আর্জেন্টোর এইসব সিনেমাগুলোতে হলো সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং প্রচন্ড ব্রাইট, পুরো চোখে পড়বে, মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত রং গোটা সিনেমাতে, চোখ ধাঁধিয়ে যাবে। কিন্তু বিভৎস ভয়, বিভৎস ভয়, বিকজ ইট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। তার কারণ হলো গল্পের কোনো মাথা মুন্ডু নেই, and that is what I meant by জিয়ালো। এখন হ্যাঁ, এখানে একটু কি বলে, এখানে একটু মানে পড়ানোর ব্যাপার আছে, একটু বলি। জিয়ালো শুনেই মোটামুটি স্বর্ণজ্যোতি বললো যে এটা কি বাবা। জিয়ালো, জিয়ালো হলো বেসিক্যালি ইটালিয়ান জনরা টার্ম, ইটালিয়ান একটা জনরা টার্ম ফর সিরিয়াল কিলার স্ল্যাশ স্ল্যাশার স্ল্যাশ হরর মুভি, সেটাকে বলে জিয়ালো। একটা জিয়ালো সিনেমার বেসিক কনসেপ্ট হলো একটা কোনো একটা খুন হয়, একটা কোনো একটা খুন হয়, একটা কোনো একটা ধনী মানুষের খুন হয়। সেই খুনটা করে একটা লোক যে বেসিক্যালি একটা ট্রেঞ্চ কোট, একটা লেদার ট্রেঞ্চ কোট পরে, একটা হ্যাট পরে এবং একটা মাস্ক পরে, যেটাতে ওর চেহারাটা বোঝা যায় না, কাইন্ড অফ লাইক ডিসি কমিক্স এর দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, শ্যাডোর নামও নিতে পারো। শ্যাডোর নাম নিতে পারো। শ্যাডো থেকে জিয়ালো ইন্সপায়ার হয়েছিল, ডিসি কমিক্স এ কোয়েশ্চেন जियालो থেকে इंस्पायर হয়েছে। आपको क्रोनोलॉजी समझ में आया? बेसिकली यही है क्रोनोलॉजी। ठीक है, सो जियालो, the concept of जियालो is, imagine you are watching a crime thriller where a person is investigating a series of serial killing murders, except মার্ডার গুলো এত ক্রিয়েটিভলি আর এত ইমাজিনেটিভলি হচ্ছে যে ওই সেট পিস গুলোই দেখার মতন হয়ে যায়। ঠিক আছে, ওটাকে বলে জিয়ালো হরর মুভি।
এটা হলো ইটালিতে একটা ট্রেডমার্ক ছিল ফ্রম 1970 টু 1990। ওগুলো হলো একটা ট্রেডমার্ক অফ হরর মুভিজ। তার মধ্যে ওয়ান অফ দ্য আমি দুটো রেকমেন্ডেশন দিতে পারি, আমি রেকমেন্ড করব সবাই দেখো। একটা হলো নাম হলো দ্য বার্ড উইথ দ্য ক্রিস্টাল প্লুমেজ, বেশ বড় বড় নাম, ঠিক আছে? দ্য বার্ড উইথ দ্য ক্রিস্টাল প্লুমেজ। আর আরেকটা হলো ডিপ রেড। দুটোই দারিও আর্জেন্টো সিনেমা, দুটোই দেখো, দুটোই দেখো। গল্প নিয়ে ভাবতে হবে না, কারণ গল্পটা ইজ নট দ্য পয়েন্ট। গল্পগুলো প্রচন্ড কমপ্লিকেটেড, বাট গল্পটা ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্টটা হলো যে সিনেমাটার ডাইরেকশনটা কি অসাধারণ। আর একজন ডিরেক্টর ছিল মারিও বাবা বলে, মারিও বাবা। মারিও বাবা ছিল দারিও আর্জেন্টোর মেন্টর। মারিও বাবা ওয়ান অফ দ্য ফার্স্ট নোটেবল জিয়ালোস বানিয়েছিল, যেটার নাম হলো ব্লাড অ্যান্ড ব্ল্যাক লেস। ব্লাড অ্যান্ড ব্ল্যাক লেস, ওই সিনেমাটাও দেখো, অসাধারণ সিনেমা। কোথায় দেখবে সেটা তোমরা খুঁজে নাও। ওয়াই ইন্টারনেট আছে। ওয়াই এর পরে বসাবে টি, তারপরে বসাবে সুপারম্যানের এস। হ্যাঁ, আর সুপারম্যান মানে কিন্তু হেনরি ক্যাভিলের সুপারম্যান, হ্যাঁ, বাবা বলে দিয়েছে, হ্যাঁ, বাবা সেটা বলে দিয়েছে কে সুপারম্যান। সেটা 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 এখন খুঁজে নাও। কিন্তু এইগুলো হলো রেকমেন্ডেশন ইন জিয়ালো। জিয়ালো ভাই দেখো, মস্তি পেয়ে যাবে। এরকম ইনভেন্টিভ ভাবে কেউ খুন করতে পারে এবং ইনভেন্টিভ ভাবে কেউ সেট পিস ডাইরেক্ট করতে পারে, ভাবনা চিন্তার বাইরে। আচ্ছা, আমি যদি হিচককের সাথে কম্প্যারিজন যদি টানি তাহলে কি বলবে? ওরা তো হিচককের থেকে ইন্সপায়ার করেছে না, জিয়ালো গুলো তো ইন্সপায়ার্ডই হয়েছিল হিচককের থেকে। ম্যাক্সিমাম জিয়ালো ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিচককের সাইকো। আমার হিচককের সাইকোর থেকেও বেশি ভালো লাগে, হিচককের সব থেকে বেশি আমার যেই সিনেমাটা ভালো লাগে সেটা নিয়ে লোকজন খুব একটা বেশি কথাবার্তা বলে না, স্ট্রেঞ্জার্স অন আ ট্রেন। দুর্দান্ত এত সিনেমা, ডেডলি এবং এত দুর্দান্ত বিউটিফুল সিনেমা, আইডিয়া, চূড়ান্ত দুর্দান্ত সিনেমা। সিনেমা, চূড়ান্ত সিনেমা। অ্যান্ড ইট ইজ লাইক সিনেমাটার এই একটাই প্রবলেম, সিনেমাটার একটাই প্রবলেম, এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস, মানে এই 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 কথাটা শুনলেই যে কোনো হিচককের ফ্যানের সময় গলার টুটি চড়বে। হিচকক ভাই সিনেমা শেষ করতে পারে না। হিচককের সব থেকে বড় প্রবলেম হলো হিচকক এন্ডিং ঠিকঠাক করে লিখতে পারে না। হিচককের এন্ডিং নিয়ে আমার সবসময় কিছু না কিছু একটা গন্ডগোল লাগে। লোকটা ভাই সিনেমা শেষ করতে পারে না। তুমি কি হিচকককে তুমি কি অদৃশ বর্ধন বলতে চাও? না না না, সিনেমা আমি শেষ সেটা করতে বলছি পারে না। না। আমার এই হিচককের শোনো, ফেভারিট, আমার হিচককের ফেভারিট সিনেমা হলো রিয়ার উইন্ডো। ফেভারিট সিনেমা, দুর্দান্ত সিনেমা। রিয়ার উইন্ডো যদি কেউ না দেখে থাকে, রিয়ার উইন্ডো প্লিজ দেখো, দুর্দান্ত আমি রিয়ার উইন্ডো দেখেছি, ক্রো দেখেছি, ডায়াল এম ফর মার্ডার দেখেছি, স্ট্রেঞ্জার্স অন আ ট্রেন দেখেছি, সাইকো দেখেছি, আরো কিছু কিছু দেখেছি, ওদের নাম এখন মনে পড়ছে না, বাট তবে হিচককের তবে হিচককের সব থেকে মোস্ট হরর সিনেমা, কোট আনকোট হরর সিনেমা, মানে which is very legitimately horrifying, সেটা হলো ওর একটা 1972-এর একটা সিনেমা আছে, ওয়ান অফ হিজ লাস্ট মুভিজ, সেটা হলো ফ্রেন্জি। ফ্রেন্জি বলে একটা সিনেমা আছে, ফ্রেন্জি। এটা আমার দেখা হয়নি। সেটাও একটা সিরিয়াল কিলারেরই একটা সিনেমা। আমি জাস্ট বলছি ওই সিনেমাটা কেউ দেখো। ওই সিনেমাটার মধ্যে একটা সিকোয়েন্স আছে, একটা ট্রাকের মধ্যে একটা আলুর বস্তার মধ্যে একটা সিকোয়েন্স আছে, আমি আর স্পয়েল করছি না, একটা আলুর বস্তার মধ্যে একটা সিকোয়েন্স আছে, এটা ভাই দেখো। আমার এই লাল রঙের রেড আলোটা এত ভালো লাগছে না যে আমার আর উঠে বসতে ইচ্ছা করছে না, ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা হরর থেকে জিয়ালোতে চলে গেছি। এবার অমর, তো আরো আরো 5-6টা সিনেমার নাম বলো যেগুলো তোমার ভাল লাগে, হরর সিনেমা। ওকে, কোরিয়ান সিনেমার মধ্যে দ্য ওয়েলিং, হুম। ভাই কি সিনেমা রে ভাই, মানে এবং ওয়েলিং এর এন্ডিং না, আমাকে আমাকে ওয়েলিং এর এন্ডিং এর অল্টারনেট এন্ডিং দেখতে হয়েছে, এন্ডিং এক্সপ্লেনেশন দেখতে হয়েছে, এবং মানে মাল্টিপল থিওরি পড়ে আমাকে বুঝতে হয়েছে যে
কি দেখাতে চেয়েছে। যদিও আমি খুব একটা কনভিন্স নই এন্ডিংটা নিয়ে, বাট ওকে, আই 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 থিঙ্ক আই লাইক দ্য ফিল্ম এনাফ যে ভাই আমি রিয়েলি এন্ডিংটা নিয়ে কেয়ার করেছি এবং অ্যানালিসিস গুলো দেখতে গেছি। দুর্দান্ত সিনেমা, দুর্দান্ত সিনেমা, আরে ভাবা যায় না এত ভালো সিনেমা হতে পারে, ভাবা যায়। তাহলে তোমার মিডিয়ামটা একবার দেখা উচিত। মিডিয়াম আমি মিডিয়াম শুরু করিনি, মিডিয়াম আমি শুরু করেছি, মিডিয়াম আমার শেষ করেনি, মিডিয়াম আমি দেখবো। মিডিয়াম প্রাইমে আছে। আমি জানি আমার জানি। ভিডিওর মধ্যে বলছিলাম মিডিয়ামটা দেখতে পারো। তুমি ইনকন্টেশন দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ইনক্যান্টেশন দেখেছি, ইনক্যান্টেশন। হ্যাঁ, ওটা একটা ভালো সিনেমা। আমার মনে হয় যে এই টাইপের যে সিনেমাগুলো না, এই সিনেমাগুলো মানে, আচ্ছা তোমার এক্স হিউমা কেমন লেগেছিল? আমার না এক্স হিউমা না খুব সুপারফিশিয়াল লেগে, আমার একদম ভালো পোষায়নি, লাগেনি, পোষায়নি, একদম ভালো পোষায়নি। লাগেনি। আমার এক্সুমা পোষায়নি, তার কারণ খুব সিম্পল, আমার মনে হচ্ছিল এক্সুমা অনেক বেশি চেষ্টা করছে, এত চেষ্টা। অনেক বেশি মানে, এইদিকে কোনো আত্মা বেরিয়ে আসছে বডি থেকে, ওদিকে কোনো সামুরাই জেগে উঠে পাখির মতো উড়ে এসে আগুন দিয়ে মারছে। এক্স হিউম্যান লাইক, মানে দেখো, বড্ড বেশি মানে এলিমেন্ট ওয়াইজ অনেকগুলো এলিমেন্ট রয়েছে, কোনোটাকে যেন ঠিকঠাক করে এস্টাবলিশ করতে যেন পারেনি। ওয়েলিং এও প্রচুর অ্যাঙ্গেল ছিল, ঠিক আছে, ওয়েলিং সেটা করতে পারে, মিডিয়ামেও তাই, ইনকন্ডিশনেও তাই, নরওয়ের কথা তো ছেড়েই দাও। এক্সিউমা সামহাউ মানে খুব বেশি ফল্টার করে, ঠিক আছে। প্লাস ওই ফোকলোরটার মধ্যে না দের ইজ দ্য হরর এলিমেন্ট, ঠিক আছে, মানে একটা ভাইব ছিল, অ্যাটমসফিয়ারটা কাজ করে, বাট যেই মুহূর্তে ওই সামুরাইটাকে দেখিয়ে দেয় না যে উঠে এসে অ্যাটাক করার চেষ্টা করছে, আহ, একদম মুখ থুবড়ে পড়ে। ইভেন কি ওই দাদুর আত্মা, ইভিল আত্মা গিয়ে বাচ্চাটাকে মারার চেষ্টা করে, লাইক ওটাও মানে খুব বোকা বোকা আমার ইয়ে লেগেছে ওকে। না না, একদম ঠিক কথা, আমার আমার নিজেরই পোষায়নি সিনেমাটা। শুরুর প্রেমিসটা খুব ভালো যে একটা স্পেশাল জায়গা আছে, ওখানে গিয়ে ওদেরকে মাটির তলায় চাপা দিতে হবে, অন্য কোথাও দিলে পরে হবে না, অ্যান্ড দ্যাট প্রেমিস ওয়াজ গুড। তারপরে সিনেমাটা কনফ্লিক্ট বা পে অফটা ভালো না, ইন্ট্রোডাকশন বিল্ড আপটা ঠিক আছে, বাট কনফ্লিক্ট আর পে অফটা ভালো না, ঠিক আছে। ওকে, আচ্ছা, একটা হরর সিনেমা আছে যেটা ছাতা আমি কিছুই বুঝিনি, এবং সিনেমাটা বেসিক্যালি কাইন্ড অফ তাকিয়ে থাকতে হয়, কারণ একটা সিন চলছে 15 মিনিট ধরে এবং কিছু দেখাও যাচ্ছে না ক্লিয়ারলি, স্কিনে ম্যারিং। বাট এই সিনেমাটাকে সবাই বলে সেরা সিনেমা। তোমার স্কিনে ম্যারিং আমি এই কাছে দেখা? সিনেমাটা শেষ করতে পারিনি, আমার এই সিনেমাটা দেখে এত আমি বিরক্তিকর সিনেমাটা লেগেছে। ধরতেই পারিনি, আই ফেল্ট লাইক আ আমার সিনেমাটা বিরক্তিকর লেগেছে, কারণ আমার সিনেমাটা বিরক্তিকর লেগেছে, কারণ আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে এই সিনেমাটা হলো টিপিক্যাল A24 মার্কা একখানা সিনেমা, এলিভেটেড হরার, এই যে কোট আনকোট এলিভেটেড হরার। হোয়াট দ্য ফাক ইজ এলিভেটেড? ভাই আমি যেখানে কিছু দেখতেই পাচ্ছি না, আমি সেখানে বুঝবো কি করে? আমি অস্বীকারও করতে পারছি না, ওই সিনেমাটা সিনেমাটোগ্রাফি জঘন্য, কিচ্ছু বোঝা যাচ্ছে না আরে সিনেমা। বোঝাই যাচ্ছে না। তুমি যদি আমাকে ডার্কনেসের দিকে, আই এম নট লুকিং ইনটু অ্যান অ্যাবিস, আমি এখন ছাদে গিয়ে যদি আকাশের দিকে তাকিয়ে থাকি আমি কিছু সেন্স করতে পারবো, বাট আমি একটা ফিল্মের মধ্যে একটা ডার্ক স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে আমি কি বুঝবো? একটা আবছা অবয়ব, সেটা দেখে আমি কি বুঝবো? আমি একটা শর্ট ফিল্ম নিয়ে একবার কথা বলেছিলাম, গড জাই বলে, যেখানে যেই সিনেমাটা ব্রিলিয়ান্ট, ওটাও একটা ভিজুয়াল জিনিস নিয়ে খেলে, যে তুমি কি দেখছো, ভগবানকে বা শয়তানকে তুমি আদৌ দেখতে পাচ্ছ কি? বাট ওই গড জাই বা ডেভিল সাই সিনেমাটার নাম মনে পড়ছে না, শর্ট ফিল্মের, আমি ভিডিও করেছিলাম ওটা নিয়ে। মনে হয় ডেভিল সাই, মনে হয় ডেভিল সাই। আহ, ওই সিনেমাটা আমি বুঝেছিলাম, স্কিনে ম্যারিংটা আমার মাথার উপর দিয়ে গেছে, আর আমি ভিজুয়ালি একটা জিনিস গেটই যদি করতে যদি না পারি, তাহলে আমি কি অ্যানালিসিস করব? না না, সেটা তো বটে, আমি তোমাকে সেটা আরেকটা 100%, কথা সেটা বলছি, 100%, সেটা 100% সত্যি কথা, মানে এ ব্যাপারে কোনো মানে দ্বিধা নেই, 100% পুরোপুরি সত্যি। অডিটি দেখেছো তুমি? হ্যাঁ, নতুনটা তো, মানে এই, হ্যাঁ, 2 বছর আগে যেটা বেরিয়েছে তো, হ্যাঁ, খারাপ লাগে না, খারাপ লাগে না আর 2 বছর না 1 বছর আগে, ওই দু এই যে বছর একটা বা পুতুল পুতুল হ্যাঁ হ্যাঁ গিফট করবে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, এই দেখেছি দেখেছি। অডিটির যে ডিরেক্টরটা আছে, ওর একটা সিনেমা ছিল যেটা অডিটি কাইন্ড কি অফ সিনেমাটা বেরিয়েছিল ভাই, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। অডিটির ইউনিভার্সের মধ্যে ওর ওখানে একটা বাদর টাইপের একটা পুতুল ছিল, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ
যে গল্পটা হচ্ছে গিয়ে যে একটা লোককে একটা দ্বীপের মধ্যে গিয়ে একটা মেয়েকে দেখভাল করতে হবে, তারপরও বুঝবে যে মেয়েটা ওকে অ্যাকচুয়ালি মেরে ফেলার চেষ্টা করছে, ঠিক আছে। কি যে নামটা, আমি ওটা নিয়ে ভিডিও করেছিলাম, আমি একটা দীপাবলিতেই, তখন আমি চ্যানেল বোধহয় শুরু করেছি 2 বছর না 3 বছর আগে, নামটা সালা মনে পড়ছে না, কিছু দিয়ে আমার একটা বাজে রোগ হয়েছে গো, কিছু মনে থাকে না, ব্রেনুলিয়া খেতে হবে পড়া আমার, ব্রেনুলিয়া খাওয়ার সময় ঠিক আছে। ক্যাভিয়াট। ক্যাভিয়াট, ক্যাভিয়াট, রাইট রাইট রাইট। এবং আমি কি খুব ড্রামা ফামা করে আমি রিভিউটা করেছিলাম, সে আলো ফালো সেট করে এডিট ফেডিট করে, তারপর আমার নিজেরই দেখে আজই পেয়েছিল যে এটা আমি কি বানিয়েছি। যাই হোক, আমি একটা সিনেমা আমার হঠাৎ খেয়াল পড়লো, এই সিনেমাটা ভাই ছেলেপেলেরা মা বাবাদের সাথে দেখো না, যখন দেখবে দয়া করে যেন চারপাশে যেন বড় 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 বড়রা কেউ যেন না থাকে। সেটা হলো টেটসুও দ্য আয়রন ম্যান। বাবা আরে এটা নিয়ে তো আমরা কথা বলেছিলাম, এটা নিয়ে তো আমরা কথা বলেছিলাম কিছুদিন আগে একটা পডকাস্টে, মনে আছে? সেটা বলে ছাড়িনি বা ওরকম কিছু একটা হবে বোধ হয়, টেটসুও দ্য আয়রন ম্যান। ভাই টেটসুও দ্য আয়রন ম্যান যদি তোমরা দেখো, আমি বলে দিচ্ছি 2-3 দিন তো খাবার দাবার খাওয়া তো ভুলে যাও, ঠিক আছে, ফরগেট অ্যাবাউট ইটিং এনিথিং। এবং টেটসুও দ্য আয়রন ম্যান দেখে তোমার যা অবস্থা হবে, তুমি লিটারালি আইডিজের আয়রন ম্যান গিয়ে তুমি 2-3 বার তুমি দেখবে, ঠিক আছে। ওকে, আয়রন ম্যান, টেটসুও দ্য আয়রন ম্যান হচ্ছে কি বেসিক্যালি আমাদের মার্ভেল একটা সুপার হিরো আছে, আমি কেবেল টেটসুও হচ্ছে দ্য কি তার আয়রন নাম। ম্যানকে দেখে আমি টেটসুও দ্য আয়রন ম্যান দেখে আমি প্রত্যেকবার জাপানি লোকদেরকে যা বলি, আমি টেটসুও দ্য আয়রন ম্যান দেখে আমি সেটাই বললাম যে ভাই তোরা কি খাস, হ্যাঁ ভাই, পুরো পাগলা চোদা, ঠিক আছে, তোরা দে আর ফ্রিকিং পাগলা ড্যাশ, ঠিক আছে। তুমি ওদের তুমি ওদের পর্ন দেখো না, লুক এট দেয়ার পর্ন, লুক এট দেয়ার হেন্টাই কালচার, লুক এট দেয়ার অ্যানিমে, লুক এট দেয়ার হরর ফিল্ম। জাপানিজ আর আমার মনে হয় যে ওদের মতো ওভারলি ইমোশনাল স্পিসিস পৃথিবীর বুকে খুব কম আছে, অ্যান্ড সেটা যে কোনো পর্যায়ে এক্সট্রিম। প্রচন্ড ইমাজিনেটিভ, এত ইমাজিনেটিভ আমি খুব কম দেখেছি। ইমাজিনেশন পাওয়ারের ওদের কোনো শেষ নেই ভাই। শেষ নেই। আমি পারফেক্ট এডুকেশন বলে একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটার গল্প তোমাদেরকে আমি বলছি, হরর সিনেমাকে বিট করে দেবে। একটা মধ্যবয়স্ক লোক একটা স্কুলের মেয়েকে কিডন্যাপ করে মেয়েটাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে এবং মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছে। দ্যাট ফিল্ম ইজ সো সিকেনিং, সো সিকেনিং, ঠিক আছে। আমি দেখার পর ভাবছি আমি কেন দেখলাম, why the fuck have I watched this film? আর জাপানিজ ইরোটিক ফিল্ম ভাই সাহা, ও বাবা, ওগুলো ওগুলো আলাদা লেভেল, ওগুলো ওগুলো ঠিক আছে। তোমরা আর এক্স ভিডিও কোনোদিন খুলবেই না, আমি সবকিছু বাদ দাও, ইন দ্য রেলম অফ দ্য সেন্সেস দেখো, ওই সিনেমাটা দেখে। এই যে আমরা আলোচনা করেছিলাম, আমি পাবলিশও করেছিলাম, ভাই সাহাব ওদের ইমাজিনেশন ভাই, হা হা হা। অ্যান্ড ওদের ডায়লগ এত ডিরেক্ট হয় না, মানে তুমি খালি ভাববে যে হিন্দিতে হলে পরে কিছু অন্য কিছু একটা ঘুরিয়ে ডায়লগটা দিত, ওরা ডিরেক্ট, এর তুমি নিতে পারবে না। টেটসুও দ্য আয়রন ম্যানের কথা যে বলছে অমর্ত্য, তোমরা সবাই ডেডপুল 2 দেখেছো, তাতে কেবেল ছিল, কেবেলের বডির একটা পার্ট পুরোপুরি স্টিলের, ইস্পাতের একটা টেকনো ভাইরাসের কারণে। সেইটার মানেটা কি দাঁড়ায়, সেটার মানেটা কি যে তোমার বডি ইস্পাত হয়ে গেছে, মানে টেকনো অর্গানিক ভাইরাস একটা হচ্ছে, সেটার যে অ্যাকচুয়ালি মানেটা কি টেটসুও দ্য আয়রন ম্যান দেখে বুঝতে পারবে যে এবার ওই কেবেলকে তুমি 1000 দিয়ে গুণ করো, ঠিক আছে, 1000 দিয়ে গুণ করে, এবং শোনো তুমি যতটা নোংরা জিনিস ইমাজিন করতে পারো, ঠিক আছে, ও অলরেডি ইমাজিন করে ফেলেছে, ওই সিনেমাটা ইমাজিন করে ফেলেছে, ওই সিনেমাটা ইমাজিন করে ফেলেছে। তুমি 10 মিনিট দেখবে, সিনেমাটা পজ করে ভাববে অমর্ত্য আর স্বর্ণবতী এগুলো কেন দেখতো, ওরা কি সাইকো। দেন তুমি আবার 10 মিনিট দেখবে, না না অমর্ত্য আর স্বর্ণবতী সাইকো। দেন পরের 10 মিনিট তুমি বমি করবে, তারপর তুমি ভাবে আমি আর দেখবো না, ঠিক আছে, আমি আর দেখবো না, আমি আর এদের পডকাস্ট তো দেখবো না, এদের নিচেদের মাথা খারাপ, এরা আমাদের মাথা খারাপ করতে হচ্ছে। টেটসুও দ্য আয়রন ম্যান, উফ বাবা কি সিনেমা, সত্যি মাইরি কি সিনেমা, ওরে বাবা রে, ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যে স্যাডনেস নিয়ে বলছিলাম না, যে স্যাডনেস দেখার পর মনে হচ্ছে আর কি কেউ দেখাতে পারে, টেটসুও দ্য আয়রন ম্যান, ঠিক আছে।
হিয়ার কাম টেটস দ্য আয়রন ম্যান স্যাডনেসের পরে। আর দেখো আরেকটা সিনেমা বলবো, এই সিনেমাটা কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু এই সিনেমাটা অনেক সিনেফাইলরা জানে, তার কারণ এই সিনেমাটার মধ্যে যে মেইন অ্যাক্ট্রেস, এই মেইন অ্যাক্ট্রেসের একটা পারফরমেন্স আছে একটা ট্রেন স্টেশনের মধ্যে, এই সিনেমাটা সেকশনে একটা ট্রেন স্টেশনের মধ্যে একটা পারফরমেন্স আছে যেটা ইরিভার্সিবল এর কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি রিভার্সেবল এর কথা বলছো তো? না 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 না, একটা ট্রেন স্টেশনের মধ্যে একটা পারফরমেন্স আছে ওই অ্যাক্ট্রেসটা, সেটা মানে এভরিবডি নোস, মানে বিভৎস কি ফেমাস। সিনেমা? কি সিনেমা? সিনেমাটার নাম হলো পজেশন। সিনেমাটার নাম ও পজেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আন্দ্রে জুলাউস্কি বলে একজন ডিরেক্টরের সিনেমা। সিনেমাটা ইজাবেল আদজানি হলো মেন অ্যাক্ট্রেস। সিনেমাটা ইজাবেল আদজানি যা পারফরমেন্স দিয়েছে, আমি অবাক হচ্ছি ও অস্কার পায়নি কি করে ওই সিনেমাটার জন্য। বাট দেন আগেন আই লার্ন যে হরর সিনেমা নাকি নমিনেটেড হয়। আমি বলছি তোমাদেরকে ওর পারফরমেন্সের লেভেল কিরকম। নসফেরাতুতে ওই যে মেয়েটা, ওই বলো ওই হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ 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 হ্যাঁ, রোজি, আহ, হ্যাঁ হ্যাঁ, লিলি রোজ ডেপ, লিলি রোজ ডেপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওর বাবার নাম কি বলো? জনি ডেপ, ক্যাপ্টেন জ্যাক। হ্যাঁ, জনি ডেপ, জনি। জনি ডেপের মেয়ের ওই যে পজিশনের যে পারফরমেন্সটা না, যা চোখ ফোক ওটা উল্টে ওটা ওই ওটা ওটা ওই আন্ড্রে জুলস্কি পজিশনের থেকে ইন্সপায়ার, কিন্তু ওটা হ্যাঁ 2% পৌঁছতে পারেনি। কারণ ওই ট্রেন স্টেশনে ওই পারফরমেন্সটা, ওটাকে ইংরেজিতে একটা কথা আছে লোকেরা বলে, যখন ইংরেজিতে একটা কথা বলে লোকেরা, হিস্টেরিক্যাল, হিস্টেরিক্যাল হ্যাঁ বলে একটা হিস্টেরিক্যাল। কথা বলে, ঠিক আছে? ওটা তো লোকেরা যেখানে খুশি ছাড়ে, আসলে হিস্টেরিক্যাল কথাটার মানেটা কি ওই পারফরমেন্সটা দেখে বুঝতে হয়। মানে তুমি দেখবে পারফরমেন্স, যেমন তুমি ভাববে এটা আমি কি দেখছি, গোটা সিনেমাটাই তুমি দেখবে, তুমি ভাববে এটা আমি কি দেখছি। কারণ গল্পের কোনো মাথা মুন্ডু নেই, গল্পের লিটারালি কোনো মাথা মুন্ডু নেই। মানে গরু গাছে উঠে গেছে গল্পে, মানে প্রথম 2 মিনিটের মধ্যেই গরু গাছে উঠে গেছে গল্পে, কিন্তু বিভীষিকা পারফরমেন্স, এবং বিভীষিকা ভয় লাগবে, স্পেশালি ওই ট্রেনের সিকোয়েন্সটা, ওই স্টেশনের সিকোয়েন্সটা তো মানে আরে বাবা, আমার ভাবলেও কেমন লাগে এখনো। ওই পজিশনের উপর মুভিটা, বেশ করে অনেক অনেক ভালো ভালো ফিল্ম আছে। আমরা তো সবাই উমেন আর পল্টারগাইজড আর এক্সরসিস্ট আর ইনসিডিয়াস আর এই বালবিচি এগুলোর বাইরে তো বেরোতে পারি না, ঠিক আছে? কনজিউরিং এগুলোর বাইরে তো বেরোতে পারি না। এক্সরসিস্ট সিনেমাটা জেনুইনলি ভালো, লোকেরা অত কথা বলে না ঠিকই, এক্সরসিস্ট সিনেমাটা জেনুইনলি ভালো, আমার ভীষণ ভালো লাগে এক্সরসিস্ট এক্সরসিস্ট। নিয়ে লোকে কথা বলে না মানে, লোকে তো 1973-এর এক্সরসিস্ট নিয়েই তো কথা বলে। ওরা যে ব্যাপার নিয়ে কথা বলে সে ব্যাপার নিয়ে কথা বলে, কারণ ওরা আর কিছু বোঝে না, সেটা ইনক্লুড করে তোমার বাংলার মেন হরর ডিরেক্টর পরমব্রত, বোঝে এখন না সিনেমা নিয়ে কিছু, ও বোঝে না cinema পরমব্রত, নিয়ে। আচ্ছা ঠিক আছে, পরমব্রতকে ঠুকলে পরে কোনো অসুবিধা নেই। আমার তো পরমব্রত এখন একটা ইন্টারভিউ নেওয়ার হেভি ইচ্ছা। না ও দাদা একটু দেখি, একটু থাক, দেখি দাদা, ওই ভোগের পরে আর কোনো ইন্টারভিউ নেবো না। কিসের স্বার্থে যেন কি যেন করা উচিত, এটা একটু দেখি একটু। না ঠিক আছে, বাদ দাও। বাংলায় একটা করে সুন্দর সুন্দর ইনসিডেন্ট হয়, আর আমার খালি মনে হয় যে আমি যাইতে একটু কৌশিক সেন, পরমব্রত আর একটুখানি অনির্বাণ ভট্টাচার্য একটা ইন্টারভিউ নিয়ে আসি। না আর কিন্তু এটাও ঘটনা যে ইন্ডিয়ান হরর সিনেমা কিন্তু হয়েছে, ইটস নট এজ ইফ যে ইন্ডিয়ান হরর সিনেমা হয়। আমি এক্ষুনি বলে দিচ্ছি তিনটে वो कौन ইন্ডিয়ান थी হরর সিনেমা যেগুলো वो कौन দেখতে হবে। वो कौन थी legitimately very good horror movie। রাত, রাত, রাত very good horror movie। ঠিক আছে। রামগোপাল বর্মার কন, তোমার যদি ভয় না লাগে উর্মিলা মাতোন্ডকরের ওই পারফরমেন্স দেখে, আমার কথা মিলিয়ে নিও, তোমার যদি ভয় না লাগে ওই পারফরমেন্স দেখে, ওটা যা পারফরমেন্স একখানা, ওই হ্যাঁ পারফরমেন্স দেখে তোমার ভয় লেগে যাবে। কেন, তারপর তুমি ওটা বলো না, ভূতাকালাম তো অনেক রিসেন্টলি। ভূতাকালাম তো একদম recent। ডারনা মানা ভূতাকালাম হ্যাঁ, কেন, ব্রহ্মায়ুগমও তো একদমই রিসেন্ট। ব্রহ্মায়ুগমের ব্যাপারটা না অন্য। ব্রহ্মায়ুগমের হররটার থেকেও ব্রহ্মায়ুগমের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার মার্কার সিনেমা। ব্রহ্মায়ুগম অনেকেই বোঝে না, ঠিক আছে? লোকে এখনো টুম্বাডে আটকে আছে। আহ তুমবার তুমবার ভীষণ ভালো তুম্বাড, সিনেমা।
টুম্বার ভীষণ এবং ভালো সিনেমা। তুম্বাদের পার্ট 2 নিয়ে তো যা সব শুনছি আমি, ডিরেক্টর আলাদা হয়ে গেছে, সে তার মতো করে আনবে যেটা অরিজিনালি তুম্বার 2, আর এই লোকটা আনছে তুম্বাদের অ্যাকচুয়াল সিকুয়েল, যেটার অ্যাকচুয়াল সিকুয়েল হচ্ছে কি ডিরেক্টরের হাত থেকে যেটা বার হচ্ছে, ওটা তো অনেক ড্রামা চালু হয়ে গেছে এখন। আহ ভূতাকালাম ইজ আ গুড ওয়াচ। ডারনা মানা হ্যাঁ, ঠিক আছে, ডারনা মানা হেতে হ্যাঁ ভাই রাজপাল যাদবের একটা, মানে ওটা তো অ্যান্থোলজির মতো। রাজপাল যাদব হুম আপেল বিক্রি করে এবং যারা ওর আপেল খায় তারা ভ্যানিশ হয়ে যায়। ভাই ভাই আমার যা ভয় লেগেছিল না রাজপাল যাদবকে দেখে, আর তার থেকেও বেশি ভয় লাগে আমার সেইফ আলী খান আর বোমান ইরানির একটা নো স্মোকিং বলে একটা গল্প আছে, যে বোমান ইরানির হোটেলে সেইফ আলী খান গেছে, স্মোক করতে দেবে না ভাই, মানে ফাটান ফেটেছিল আমার, মানে কি ছিল। সিনেমাটা শুরু হয়েছে খুব ইন্টারেস্টিং, মানে সিনেমাটা শুরুতে হয়েছিল নানা পাটেকার আর বিবেক ওবেরয়ের একটা গল্প দিয়ে। নানা পাটেকার সেখানে দাবি করছে আমি ভূত, আর বিবেক ওবেরয়কে বলছে যে না ভাই তুমি আমার সাথে ফালতু যোগ করছো। তারপর লাস্ট থেকে দেখা গেল যে না, বিবেক ওবেরয়ই ভূত। হুম ঠিক আছে, নানা পাটেকার পাটেকার তো প্র্যাঙ্ক করছিল এতক্ষণ, হেভি টুইস্টি প্র্যাঙ্ক গল্প। করতে হবে, হ্যাঁ। এবার আমি ওরা আবার একটা হিন্দি সিনেমা থেকে কথা বলতে বলতে আমার হঠাৎ মনে পড়লো একটা ইংরেজি সিনেমা। এরা আমি 3 বছর আগে দেখেছিলাম, আমি রিসেন্টলি দেখেছিলাম, মানে 3 বছর মানে প্রিটি রিসেন্ট। আমি Okay. সিনেমাটার ব্যাপারে জানতাম কিন্তু আমি দেখিনি। 1986 সালের একটা ইংলিশ সিনেমা আছে যেটার মধ্যে রটকার হাওয়ার বলে একজন অ্যাক্টর আছে, সে আছে। সিনেমাটার নাম হলো দ্য হিচার। দ্য হিচার, ঠিক আছে। বেসিক্যালি গল্পটা হলো যে রাস্তার, মানে একটা ছেলে আর কি বাবার সাথে ঝগড়া করে গাড়ি নিয়ে পালিয়ে গেছে। হি ওয়ান্টস টু গেট অ্যাওয়ে ফ্রম হিজ ফাদার অ্যান্ড হিজ ফ্যামিলি অ্যান্ড হি ওয়ান্টস টু লিভ আ লাইফ অফ হিজ ওন উইথ হিজ গার্লফ্রেন্ড। গাড়ি নিয়ে পালাচ্ছে, ওই রাস্তার মাঝখানে একটা হিচহাইকারকে ওঠায়। হিচহাইকারটা হলো একটা সাইকোপ্যাথ। তারপরে যা হয়, মানে এসকেলেশন কাকে বলে, যেরকম স্টান্ট সিকোয়েন্স, মানে ওই লেভেলের স্টান্ট সিকোয়েন্স খুব কম দেখেছি 1986 সালে। ওইরকম স্টান্ট সিকোয়েন্স, ওরকম ভয়, রাটগার হাওয়ারের পারফরমেন্স, ওই লেভেল অফ ভায়োলেন্স, বিভীষিকা ভয়ের সিনেমা। মানে ওইটা দেখে না মোটামুটি তোর মনে হবে ভাই আমি আর রাস্তায় কোনো স্ট্রেঞ্জারকে আমি উঠাচ্ছি। আচ্ছা, এইরকম সিমিলার টাইপের একটা সিনেমা আমি তোমাদেরকে বলছি। এই সিনেমাটা না আমি যখন দেখেছিলাম তখন এরা ফেটেছিল, কিন্তু দিস ইজ নট আ হরর ফিল্ম কাইন্ড অফ, ইট ইজ লাইক ওই রং পার্সন, ঠিক আছে, ইউ আর স্টাক উইথ দ্য রং পার্সন। ওকে, প্লিজ বলিস না ইউ টার্ন। না না, আমি ক্রিপ্টুর নাম আমি এখানে করবো না, আমি ক্রিপ্টুর আমি ভিডিও বানিয়েছি। বলো না, আমাদের যেই লোকটা এক্স ম্যানে লিজিয়ানের শোটাতে অভিনয় করতো, যে বিউটি অ্যান্ড দ্য বিস্টে যে ছিল, যে রিসেন্ট মনস্টার ভার্সে যে আছে, বলো ড্যান ড্যান স্টিভেন্স। নেলসন নাকি, ড্যান ড্যান স্টিভেন্স, দ্য গেস্ট। ড্যান স্টিভেন্সের একটা সিনেমা আছে দ্য দ্য গেস্ট। গেস্ট। দ্য গেস্ট। হ্যাঁ, ও ও ওর একটা বন্ধুর বাড়িতে গেছে, ওর What if বন্ধুর বাড়িতে গিয়ে দাবি যে তুই আমি গোটা আপনার, গল্পটা বল, তুই গোটা গল্পটা বল, তারপর আমি বেসিক লগ লাইনটা বলে দিচ্ছি। তুই গোটা গল্পটা বল, তারপর বেসিক লগ লাইনটা আমি বলে ও দিচ্ছি। ওর বন্ধুর বাড়িতে গিয়ে বলছে যে আমি আপনার ছেলের সাথে আর্মিতে ছিলাম, আপনার ছেলের নেই আর, তো আমি ওর কিছু জিনিস আমার কাছে রয়েছে সেটা ফেরত দিতে এসেছি। এবং এসেও প্রথম দিকে মনে হবে যে ওর মতো ভালো লোক দুনিয়াতে দুটো হয় না, তারপরে সিনেমা শুরু করবে আসল ফাঁকারি, ঠিক আছে, মানে ভগবান মানে শয়তান, এবং কি লেভেলের। গল্পটার লগ লাইন হলো হোয়াট ইফ ক্যাপ্টেন আমেরিকা ওয়াজ আ সাইকোপ্যাথ। এক্স্যাক্টলি, ঠিক আছে, হোয়াট ইফ হোয়াট ইফ ক্যাপ্টেন ক্যাপ্টেন আমেরিকা ইজ আ প্রপার সাইকোপ্যাথ, ঠিক আছে। বাস বুঝে নাও এবারে। ভাই ওই সিনেমাটার যে সিকুয়েল আসেনি, এটা বিশাল বড় ক্রাইম। ওই সিনেমাটার একটা এটা সিকুয়েল আসেনি। এটা এটা সত্যি কথা, এটা এটা সত্যি কথা, কারণ যেই লেভেলে ও চলে গেছিল আমি লাইক যে তো একে একে থামানোর জন্য ভাই আর্মি আসতে হবে আমার মনে হচ্ছে, ঠিক আছে, গোটা একটা গ্রাম, গোটা একটা কাউন্টি বোধহয় খালি করে দিল ওকে। খুব
খুব বেসিক্যালি এই সিনেমাগুলো দেখলে না তোমরা মজা পাবে, ঠিক আছে? গেস দেখে তোমরা মজা পাবে। খুব রিসেন্ট একটা হরর সিনেমা আমি বলছি 2023 সালে, যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট হরর মুভিজ। তার কারণ আমি সিনেমাটা দেখে লিটারালি আমার বুক ছ্যাত করে উঠেছিল একটা সিকোয়েন্সে, এত ভয় লেগেছিল আমার। সেটা হলো একটা আর্জেন্টিনিয়ান সিনেমা যার নাম হলো ওয়েন ইভল লার্কস। ওয়েন ইভল লার্কস, আমি ওর নাম শুনেছি, হ্যাঁ। ওরে বাবা রে, ওখানে একটা সিকোয়েন্স আছে একটা কুকুরকে নিয়ে, ওই সিকোয়েন্সটা দেখলে না তো বুক ছ্যাত করে উঠবে। এই কুকুর নিয়ে বলতে মনে পড়লো, গুড বয় রিলিজ করবে না কলকাতায়, বোকাচ্ছোদা? ওরা গুড বয় আনবে না কলকাতাতে? লাউড়ু কি দরকার, কি অনলাইনে তো দরকার মানে? অনলাইনে তো স্ক্রিনার ঘুরে বেড়াচ্ছে, তোর লাগবে আমি পাঠিয়ে দিচ্ছি। দাও আমাকে। হ্যাঁ, তুই বল আমি তোর গুড লাগবে, বয়, আমি পাঠিয়ে দিচ্ছি। গুড বয় আমি ট্রেলার এক্ষুনি রিভিউ পাঠিয়ে করেছি আমি। দিচ্ছি। একটা আমি সত্যিকারের গুড বয় নিয়ে গুড বয় ট্রেলার রিভিউ করেছি আমি। আমার আমি লাগবে এক্ষুনি গুড পাঠিয়ে বয়। দিচ্ছি। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আমার 2 মিনিট লাগবে। ঘুরে বেড়াচ্ছে সিনেমাটা, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। ওয়াইটিতে চলে এসছে নাকি? হ্যাঁ হোয়াট দ্য ফাক, ওয়াইটিতে চলে এসছে? হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি তোকে। ওয়াইটিএসে না এলেও আমি পাঠিয়ে দিচ্ছি তোকে, আমার কাছে আছে। ওটা লিক করে গেছিল স্টোরিটা, আমি পাঠিয়ে দিচ্ছি তোকে। ভালো ভালো সিনেমারা লিক করায় কুত্তার বাচ্চা, মানে তোমায় বলছি না, আমি যারা লিক করে তাদের বলছি। না না, ওদেরকে গালি মারতে নেই, ওদেরকে গালি মারতে নেই। আরে লিক করা না ভাই, তুই সিনেমাটা হয়, এটা থামা করি, থামা লিক করি দে, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হামা লিক করিয়ে কি হবে? বা এই যে আমাদের বাংলায় যে মাস্টার পিস গুলো বেরোয়, করিয়ে দিলি, কোনো চাপ নেই। ওগুলো লিক, ওগুলো লিক করানোর সময় যে যারা যারা লিকার তারাও তো সিনেমাগুলো দেখবে, তারা সিনেমা দেখেও তো বলবে এগুলো লিক করে কি হবে। বলবে যে ভাই এগুলো লিক করিস না। লিটারালি তোর ইন্টারনেটের ডেটা খারাপ হবে আপলোড করার সময়। বাই দ্য ওয়ে, আমরা হরর নিয়ে তো কথা বললাম, এম নাইট শ্যামালানকে নিয়ে আমরা কথাবার্তা বলিনি একেবারেই। এম এম নাইট নাইট শ্যামালান, শ্যামালানের, আসলে এম নাইট শ্যামালান ভীষণ ইনকনসিস্টেন্ট, তো ওই কারণে এম নাইট শ্যামালানকে নিয়ে না আমি এম নাইট কথা বলি। শ্যামালানের একটা কথা বলতে চাই, গেস্টের মতনই দ্য ভিজিট, এটা নিয়ে আমি ডেডিকেটেড হ্যাঁ, ভিডিও বানিয়েছি। ভীষণ বেশ ভালো ভাই cinema, বেশ ভাই, ভালো cinema। নাতি নাতনি গেছে দাদু দিদার সাথে দেখা করতে, দাদু দিদার সাথে দেখা ফাঁকা হয় না, দাদু দিদার সাথে তারা দেখা করার পারমিশন পেয়েছে, গিয়ে দাদু দিদার সাথে দেখাতে হবে, গিয়ে দাদু দিদার সাথে দেখা হবে, ওটা দাদু দিদা কিনা সেটা বুঝতে হলে দেখতে হবে। এবং হ্যাঁ, আমি এত অব্দি বলা মানে তোমরা বুঝতেই পারছো যে ওটা দাদু দিদা নয়, বাট ওরা কারা এবং ওরা কি করতে পারে সেটার জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। এবং ভয়ানক সিনেমা, ভয়ানক সিনেমা। এম নাইট শ্যামালানের ব্যাপারটা কি, এম নাইট শ্যামালান হলো নিজেও জানে যে এম নাইট শ্যামালানের যা সিনেমার যা আইডিয়া এবং যা চিন্তা ভাবনা সেটা কোনো স্টুডিও ব্যাংকরোল করবে না। সেটা এম নাইট শ্যামালান বেসিক্যালি নিজের পয়সা দিয়ে উঠিয়ে সিনেমাগুলোকে ব্যাংকরোল করে। ওর সিনেমার আইডিয়াগুলো চূড়ান্ত হয়, এক্সিকিউশন হয় 50-50, কিন্তু আইডিয়াগুলো সবসময় চূড়ান্ত হয়। আচ্ছা তুমি মেগান 2 দেখলে? মেগান 2 বোধহয় চললো আমি না। দেখিনি, আমি দেখিনি। ও পুরো সুপার হিরো বানিয়ে দিয়েছে মেগান সিনেমাটা, তাও একটুখানি কিছু। ওই আমার তো মেগান টার্মিনেটর সিনেমাটা মার্কা জঘন্য বানিয়েছে, লেগেছিল, ওই টার্মিনেটর মার্কা মেগান বানিয়েছে। সিনেমাটা আমার জঘন্য লেগেছিল, তারপর মেগান 2 তো পুরো সুপার হিরো বানিয়ে দিয়েছে, ও আর দেখার কোনো রকম ইন্টারেস্ট নেই। ভাই ওয়াইটিএস এ কিছু সিনেমার পোস্টার আছে ভাই, মানে দেখে ভাবতে হয় যে এই যদি পোস্টার হয় সিনেমা কি হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা অনেক কথা যখন বলছি, তোমাদেরকে আমি আরেকটা সিনেমা যেটা আমি নিয়ে ভিডিও করতে, আমি অনেক হরর সিনেমা দেখেছি যেগুলো নিয়ে আমার আর পরে হররের ওই উইকলি হররটা আমার আর মেনটেন করা হয়নি। থাক তাহলে পরে কথা বলবো। এ কি গো, গুড বয় কিন্তু এখানে নেই ভাই। আমি পাঠিয়ে দেবো, চাপ নেই, আমার কাছে আছে, আমার কাছে আছে। আমি গুড বয় দেখলে? তুমি গুড বয় দেখলে? আমার দেখা হয়নি, আমার সময় হয়নি, মানে আমার কাছে আছে, আমি পাঠিয়ে দেবো। গুড বয় সার্চ মারলাম, 2022 একটা গুড বয় বলে একটা সিনেমা আছে যেখানে না কুকুরের না, মুখ। আমার কাছে গুড বয় 2025-এরই গুড বয় আছে বাবা, আমি পাঠিয়ে দেবো, চাপ নেই।
এটাও বেশ ক্রিপি। একটা ছেলে একটা মেয়ের সাথে ডেট করতে যাবে, কিন্তু একটাই প্রবলেম, যে মেয়েটার সঙ্গে একটা লোক থাকে যে হুম। কুকুরের মুখোশ পরে আর কুকুরের ড্রেস পরে ঘুরে বেড়ায়। এ বাবা, নামাচ্ছি, এটার নামও এটাও গুড বাই, নামাবি? 2022 দিয়েছে। ওটাও নামাচ্ছিস বাবা? তোর না কালকে অফিস আছে? আহ, এসব কথা বলতে নেই, হুস। নামাচ্ছি তো কি হয়েছে, এখন নামাচ্ছি, তারপর সেখান থেকে চলে আসবো আমার ফোনে টুক করে। কাজ করতে করতে আমি কি একটু ফোন দেখতে পারি না কি? না না, নিশ্চয়ই বালাই ষাট। ওই কেউ বলেছে নাকি দেখতে পারো? আচ্ছা আচ্ছা। বালাই টুক ষাট করে তুমি বলবো যদি ভিডিও, বালাই ষাট তুমি যদি ভিডিও বানাতে পারো যে কোনো মেগা স্টার নেই বাংলা সিনেমাতে, তুমি এইটাও করতে পারো।